জি ভাইয়া, শুনতে পাচ্ছি। কন্টিনিউ করেন। আমার মনে হয় শুরু করে দেন, বাকিরা জয়েন করতে থাকুন। আচ্ছা, হ্যাঁ, আমরা শুরু করি। তো জি। আমি হচ্ছে মোহাম্মদ ফারুকুজ্জামান খান। আমি আসলে পড়াশোনা করেছি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এমএসসি শেষ করেছি। তারপরে কমনওয়েলথ ই লার্নিং থেকে আবার এক্সিকিউটিভ এমবিএ করেছি। আর কর্পোরেট জগতে আছি আসলে বেশ 14 বছর পার হয়ে যাচ্ছে প্রায়। প্রথমে প্রাণ আরএফএল গ্রুপে ছিলাম, তারপরে আকিজ বেকার্সে ছিলাম, এরপর ওয়ালটনের একটা কসমেটিক্স শাখা রিমার্ক এইচবি লিমিটেডে ছিলাম। তারপরে এখন আছি হচ্ছে পার্টেক সিস্টার গ্রুপে ড্যানিশ ফুডে কোয়ালিটি ডিপার্টমেন্টের এজিএম হিসাবে। পাশাপাশি স্কিল কেয়ারের সাথে আছি মেন্টরস হিসাবে। বেশ কিছু কোর্সের সাথে আমি জড়িত আছি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হালাল বা হালাল অ্যাওয়ারনেসের এই বিষয়টি। আজকে আপনাদের সাথে এই হালাল অ্যাওয়ারনেস ট্রেনিংটি আমাদের আসলে মূলত 8 ঘন্টা বা একটি ফুল ডের সেশন। তো সেটির একটি ডেমো ক্লাস আমরা আজকে একটি সেটির হাইলাইট বা মূল ফোকাসিং জিনিসগুলো আমরা আলোচনা করব যতটুকু আমরা পারি। এটি হচ্ছে আজকের বিষয়। আমি আপনাদের কাছে একটু একটু করে আপনাদের নাম, কোথায় পড়াশোনা, মানে পড়াশোনার একাডেমিক স্ট্যাটাস, আর এখন কোথায় কি করছেন, এইটি একটু আপনারা যদি সংক্ষেপে বলতেন। হ্যালো। আমাকে শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে আপনাকে। আমি শুরু করি তাহলে ভাই। হ্যাঁ হ্যাঁ। আমি মোহাম্মদ আরিফুজ্জামান আসাদ। আমি বর্তমানে আছি হচ্ছে বম্বে সিল্ক সিলেটের ডেইরি প্রজেক্টে, কুলিয়ারচর, এটা কিশোরগঞ্জ জেলার মধ্যে আর কি, কুলিয়ারচর উপজেলা। আমরা প্রোডাকশন করি মূলত হচ্ছে চেডার চিজ আর কি, চেডার প্রসেস চিজ, যেটা বাংলাদেশের মধ্যে একমাত্র ম্যানুফ্যাকচারার আমরা আর কি। প্রাণ, তারপর হচ্ছে অন্য আদার যারা কোম্পানি আছে তারা ইম্পোর্টেড বেজ আর কি। আর আমি পড়াশোনা করছি ফুড টেকনোলজি থেকে, নওগাঁ থেকে, পরে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা আর কি। ধন্যবাদ ভাই। ঠিক আছে। ঠিক আছে, আর অন্যরা একটু আমরা হ্যালো, একটু। আসসালামু আলাইকুম। হ্যালো, জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি নোমান সাহেব, হ্যাঁ শুনতে জি, পাচ্ছি আমি ভাই। চিটং থেকে আমি নোমান বলতেছি। আমি সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে আছি জি ক্রেয়ন সোর্সিং লিমিটেড, পিডিএস গ্রুপ, বাইং অফিস। আমাদের প্রোডাক্ট হচ্ছে অ্যাপারেল। আর আমার পড়াশোনা হচ্ছে এমবিএ মার্কেটিং, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চিটাগং। থ্যাংক ইউ ভাই। আপনি কি আসলে আপনার কিউরিসিটি থেকেই এই যে হালাল অ্যাওয়ারনেস সম্বন্ধে একটু জানার জন্য, নাকি আপনার প্রফেশনাল ক্ষেত্রেও এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন রয়েছে? না, দুইটাই। আমি মনে করি দুইটাই আমার ব্যক্তিগত এবং প্রফেশনাল দোনোটা মধ্যেই যাতে হয়, ওইটা জানার জন্য আর কি। দুই দিক থেকেই যাতে হ্যাঁ উপকৃত হ্যাঁ হই হ্যাঁ। আমরা আমরা আসলে আজকে সেই বিষয়গুলো নিয়েই হয়তো কথা বলবো। আর যে যেহেতু আপনিও সেক্টরগুলো। আপনিও কোয়ালিটি সাইডের লোক, আমিও কোয়ালিটি সাইডের লোক, তো এটা আমাকে আরো বেশি মানে আগ্রহ প্রকাশ করতে হয়েছে আর কি, এটা দেখে। থ্যাংক ইউ ভাই। পরপর ভাই, অন্যরা একটু। একে এম নাহিদ ভাই আছেন কি লাইনে? আমার তো শুনতে পাচ্ছেন? জি জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি হচ্ছে একটা ব্যাংকে আছি। জি রিসেন্টলি আমি ইসলামিক ব্যাংকিং নিয়ে কাজ করছি, ইসলামিক লোন, হ্যাঁ হ্যাঁ ফাইন্যান্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটির, আমি বিবিএ বিএসএস করেছি। জি জি। লাইফে আমার কর্পোরেট আছে, আপনাদের এই কোয়ালিটি ফুড লাইনের লোক না। না, মানে ফুড আপনাদের লাইনের লোক হতে হবে এমনটি আসলে না, কারণ হচ্ছে হালালেই যে হালালের যে এক
অ্যাপ্লিকেশনটা সেটা আসলে এখন শুধু ফুডের মধ্যে সীমাবদ্ধ না, সারা ওয়ার্ল্ডে এই ব্যাংকিং বা ফিনান্সের সেক্টর রয়েছে, তারপরে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম হালালের অ্যাপ্লিকেশন রয়েছে, ফার্মাসিউটিক্যালস আছে, কসমেটিক্সে আছে, বেশ কিছু জায়গা রয়েছে। ফলে আপনার সেক্টরটাও এইটার বাইরে নয়। আমি যেহেতু ইসলামী ব্যাংকিং এ আছি, তো আমার আসলে একটু জানা দরকার কোথায় আসলে হালাল আর কোথায় আসলে হারাম। জি এটা জানলে আমার প্রফেশনাল লাইফে একটু সুবিধা হবে, আর আল্লাহর কাছে একটু ভালো সূত্র থাকলাম, ধর্মটাও হ্যাঁ, জানলাম, সায়েন্সটাও জি জি, জানছি। হ্যাঁ হ্যাঁ। এরপরে ভাই এক এক করে আমরা একটু শর্টে বলি। আসসালামু আলাইকুম। নূর মোহাম্মদ, হ্যাঁ ভাই রাকিবুল ভাই, হ্যাঁ বলুন প্লিজ। স্যার, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি বর্তমানে প্রাণ আরএফএল গ্রুপে আছি, হবিগঞ্জ এগ্রো লিমিটেড ফুড অ্যান্ড বেভারেজে আছি। ফুড অ্যান্ড বেভারেজ, রাকিবুল ইসলাম, হবিগঞ্জ এগ্রো লিমিটেড, শফিক ভাইয়ের টিমে। জি জি। হ্যালো, হ্যাঁ জি জি, উনি এখানে, স্যার এখানেই আছে। শফিক ভাইয়ের টিমে, তাই তো? আচ্ছা, এরপর অন্যরা। আসসালামু আলাইকুম। জি জি, নূর মোহাম্মদ ভাই শুনতে পাচ্ছি। জি, আমি গোপালগঞ্জ থেকে বলতেছিলাম। আমি বর্তমানে গোপালগঞ্জ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে ফুড ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্সে আছি। তো একাডেমিক পড়াশোনার পাশাপাশি আসলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন যে হালাল হালাল ফুড এর বিষয়গুলো থেকে আসলে মানে জানার আগ্রহ থেকে আসলে এখানে জয়েন করা আর কি। থ্যাংক ইউ, আপনাদের সেক্টরটা বড় এই জায়গাতে। থ্যাংক ইউ। পরের জন প্লিজ। হ্যালো। আমরা অন্যরা বোধহয় লাইনে সবাই হয়তো যোগ হয়েছে, হতে পারে যে একটু পাশে আছে বা মিউট করা রয়েছে, এমন হতে পারে। তো ভাই আমরা একটু নামটা মেনশন করে জিজ্ঞেস করলে মনে হয় ভালো হয়, তাহলে হয়তো আনসার দিবে। হ্যাঁ হ্যাঁ, সেটা করা যেতে পারে। আসলে সবার নাম তো স্ক্রিনে আসছে না, যাদের আসছে এবং 8 আদার্স আসছে, তো সেটাতেও আমরা একটু ক্লিক করলে চলে আসবে ভাইয়া, দেখাবে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এই যে। আমি তাহলে একটু আমরা নাহিদুজ্জামান ভাইয়ের সাথে কথা বলেছি, আরিফুজ্জামান, ফারহান চৌধুরী আছেন কি? একটু বলবেন কি? আসসালামু আলাইকুম। জি আছি। জি প্লিজ, একটু নাম, একাডেমিক স্ট্যাটাস, কোথায় কি করছেন? ওকে, আমার নাম ফারহান চৌধুরী। আমি বিএসসি অনার্স মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। এখন আমি একটা প্রাইভেট সেক্টরে আছি, যেটার নাম হলো এসআর ট্রেডিং। আমরা টেন্ডারের বিষয়ে কাজ করি। জি, থ্যাংক ইউ। হাসান ইশতিয়াক ভাই। জি ধন্যবাদ। আমি ইশতিয়াক, আমি ঢাকায় থাকি। আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্স এন্ড ব্যাংকিং। আমি জি, মানে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট নিয়েই কাজ করছি আর কি, ডিরেক্টলি অ্যাকাউন্টসে কাজ করি না, কিন্তু এই রিলেটেড প্রফেশনে আছি আর কি। থ্যাংক ইউ। নোমান ভাই তো বলেছেন, মোহাম্মদ ভাই বলেছেন, রাকিবুল ভাই বলেছেন। আমরা মনে হয় আর কেউ কি বাকি আছেন? একজন দেখা যাচ্ছে, ভিনদেশ মাইগ্রেশন হ্যাঁ, আইডি ভিনদেশ থেকে ঢুকেছেন। মাইগ্রেশন একজনের আইডি রয়েছে। আছেন কি লাইনে ভাই? হ্যাঁ ভাই, ভিনদেশ মাইগ্রেশন, আপনি কি লাইনে আছেন? তাহলে একটু বলবেন। আচ্ছা, আমরা মনে হয় শুরু করতে পারি। সম্ভবত উনি হয়তো
পাশে থাকতে পারেন। জি ভাইয়া, শুরু করে দিই আমরা। আহ, হ্যাঁ, আমরা তাহলে মূল স্লাইডে যাই। আমরা একটু আপনাদের সকলকে প্রথমেই আসলে ধন্যবাদ জানাই যে আমরা এমন একটি সেশন করছি। এই সেশনটির হালাল বিষয় নিয়ে। এটির গুরুত্ব রয়েছে আসলে এটির যে সোর্স সেটি মূলত মুসলিমদের যে ধর্মীয় বিধান, সেখান থেকেই হালাল এই কনসেপশনের উৎপত্তি হয়েছে। তো এটির একটি ধর্মীয় গুরুত্ব যেমন মুসলিমদের কাছে রয়েছে, তেমনি প্রফেশনাল ক্ষেত্রে হালালের একটি বড় বাজার এবং বড় একটি ক্ষেত্র, একটি বিশাল ক্ষেত্র সারা পৃথিবীব্যাপী এখন রয়েছে। তো এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যে শুধুমাত্র আমাদের ধর্মীয় জ্ঞান লাভের উদ্দেশ্যেই না, বরং সেটি আমাদের প্রফেশন ক্ষেত্রেও। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেকেই মুসলিম যারা আছি, আসলে আমরা আমাদের ধর্মগ্রন্থ বা এই বিষয়গুলোর ভেতরে এত বেশি কিছু আমরা হয়তো পড়ার বা জানার সময় পাই না, বা আমরা অনেক সময় জানতে পারি না। এমন হয়ে থাকে অনেক ক্ষেত্রেই। সেই ক্ষেত্রে আমাদের যে অনেক সময় আমরা কোনটি হালাল কোনটি আসলে হালাল না, বিশেষ করে যেগুলো কমন সেই বিষয়গুলো ছাড়া আরো কিছু বিষয় থাকে যে সেটি হালাল হতে পারে আবার নাও হতে পারে, এমন একটি কনফিউশন আমাদের মধ্যে চলে আসে। তো এটি আমাদের জন্য জানা জরুরি। আর একটি হচ্ছে যে হালাল নিয়ে সারা পৃথিবীব্যাপী যে কাজগুলো হচ্ছে বিভিন্ন প্রফেশনাল সেক্টরে, সেই বিষয়গুলো নিয়েও আমরা একটু কথা বলবো। আজকের আলোচনা আমাদের যে আমি আগেই বলেছি যে আমাদের অ্যাওয়ারনেস ট্রেনিংটা আসলে 8 ঘন্টার। আমরা এটিকে 4 দিনে 2 ঘন্টা করে আমরা রাতের বেলায়, যেহেতু আমরা অনেকেই প্রফেশনাল, আমরা কাজ করি বিভিন্ন জায়গায়, ফলে দিনের বেলায় একদিনে ডে লং ট্রেনিং হলে অনেকেই পার্টিসিপেট করাটা কঠিন হয়ে যায়। তাদের সুবিধার্থেই আমরা এই সেশনটাকে 4 দিনে ভাগ করে 8 ঘন্টার সেশনটা আমরা চিন্তা করেছি। তো সেই বিষয়গুলোর মধ্যে যে বিষয়বস্তুগুলো আমরা আলোচনায় নিয়ে আসবো সেটিকে একটি শর্ট আকারে আমরা আজকে একটু আলোচনা করব, দেখি কতটুকু আমরা সেই জায়গায় যেতে পারি। আর আরেকটি বিষয় একটু বলা দরকার, সেটি হচ্ছে যে আমরা আসলে যে আলোচনা করি বা করব, এটি আসলে ট্রেনিং সেশন হলেও আমি যেটি বলবো সেটি হলো ইন্টারেক্টিভ আলোচনা, ইন্টারেক্টিভ কোঅপারেশন বলতে পারেন। কারণ হচ্ছে আমি হয়তো মেন্টরস হিসেবে আমি ইনিশিয়েট করছি, কিন্তু হতে পারে আপনাদের মধ্যে কেউ একজন রয়েছে যিনি আমার চেয়ে কোনো একটি পার্টে ভালো জেনে থাকবেন। ফলে আমরা যদি ইন্টারেক্টিভ আলোচনা করি, আমরা কথোপকথনের মাধ্যমে আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো বিষয়ে আমরা যদি রেসপন্স করি, এখানে আলোচনাটা হয়, তাহলে যেটি হবে যে আমরা উভয়ই আসলে এই জায়গা থেকে শিখব। আর আমরা শিখতে পারলে আমাদের জন্য কোনো ক্ষতি নেই, কিছু না কিছু লাভ রয়েছে। ফলে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এই রকম একটি সেশনে আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন। আমি একটু প্রথমেই যেটি বলবো, আসলে আমাদের স্লাইড তো অনেক ভেতরে অনেক কিছুই আছে, আমরা সবকিছু আলোচনা করতে পারবো না। তো আমরা এখানে যারা আছি হয়তোবা বেশিরভাগই মুসলিম, নন মুসলিম কেউ থাকতেও পারেন। এখনো যাদের সাথে কথা হয়েছে নন মুসলিম নামে মনে হয়নি। কারণ হালালের এই ট্রেনিং সেশনে আসলে নন মুসলিমরাও অংশ নিতে পারবেন, কারণ হচ্ছে তাদেরও এখানে অ্যাক্টিভিটিস রয়েছে। কারণ প্রফেশনাল ক্ষেত্রে যেহেতু এটির একটি গুরুত্ব রয়েছে, সে কারণে এই ট্রেনিং সেশনটাতে নন মুসলিমরাও অংশগ্রহণ করতে পারবেন এবং তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করা হয়। কারণ হালালের যে স্ট্যান্ডার্ড গুলো সারা বিশ্বব্যাপী তৈরি করা হয়েছে, সেখানে আসলে মুসলিমদের ধর্মীয় গ্রন্থের আলোকে এই স্ট্যান্ডার্ড গুলো হলেও
নন মুসলিম যারা কাজ করছেন তারাও এটির সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত থাকবার কারণে এই বিষয়টি নিয়ে নন মুসলিমদেরকেও অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, এবং যে বিষয়গুলো এখানে আসে সেই বিষয়গুলো কিন্তু নন মুসলিমদের সাথেও রিলেভেন্ট। তো আমি একটু বলবো যে কেউ একজন একটু বলবেন কি আসলে হালাল এই জিনিসটা, এই ছোট্ট একটি শব্দ সম্বন্ধে আমরা আসলে কি বুঝি, এমনি আমাদের ধারণা, কেউ একজন কি বলবেন? হালাল খুব স্বাভাবিক, বাংলাতেই আমরা যদি বলি, আমরা এর আবিধানিক যেমন অর্থ রয়েছে যে একেবারে পরিশুদ্ধি বা শুদ্ধতা, শুভ্র, এমন আবিধানিক অর্থ রয়েছে, কিন্তু পারিভাষিক অর্থ আরো একটু বড় করে রয়েছে। হালাল এর সাথে খুবই অঙ্গাঙ্গভাবে জড়িত আরো একটি শব্দ রয়েছে হারাম। এর মাঝামাঝি একটি জায়গা রয়েছে হালাল এবং হারামের, সেটি হচ্ছে নন হালাল, অর্থাৎ এটি আসলে হালাল না কিন্তু একেবারে পুরাপুরি হারামের মতো এত তীব্রভাবে নিষিদ্ধ না, এমন কিছু বিষয় রয়েছে। তো আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ইসলামী শরিয়ার আলোকে আসলে হালালের এই কনসেপশনের উৎপত্তি, তাহলে আমাদের একটু প্রথমেই বলে নেওয়া উচিত যে ইসলামী শরিয়াটা আসলে বলতে আমরা কি বোঝাই। ইসলামী শরিয়া হচ্ছে খুব সহজ কথায় মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে যে একটি বই বা একটি বিধান পৃথিবীতে পাঠিয়েছেন, এবং সেই বিধানটিকে আল্লাহ তাআলা বলেছেন যে ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র আল্লাহর নিকট মনোনীত ধর্ম। তো মহান আল্লাহ তাআলা তার যে কিতাব, সেই কিতাবে যে নিয়ম কানুন গুলোর কথা বলেছেন, এবং তার প্রিয় বন্ধু আমাদের সকলের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সেই কিতাব নাজিল হওয়ার প্রেক্ষিতে সেই কিতাবেরই ব্যাখ্যা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা সুন্নাহ বা হাদিস যেগুলো বলছে, অর্থাৎ কোরআন আর হাদিসের ভিত্তিতে যে বিষয়গুলোকে আমাদের জন্য বৈধ করা হয়েছে, সেটি আসলে হালালের কনসেপ্ট। তো সেই কারণে ইসলামী শরিয়ার বিষয়টি হচ্ছে যে কোরআন এবং হাদিসের যে নির্দেশনাগুলো আমাদের জন্য রয়েছে জীবনে, যেটি করতে বলা হয়েছে সেটি যেমন আমাদের জন্য জরুরি, যেটি করতে নিষেধ করা হয়েছে সেটি থেকে বিরত থাকাও আমাদের জন্য জরুরি। এটি মেনে চলাটাই হচ্ছে ইসলামী শরিয়া। হালাল সম্বন্ধে আমি যেটি বললাম যে হালালের আসলে ডেফিনেশনে অনেক কিছুই থাকবে, কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে যদি আলোচনা করতে যাই, তাহলে হালাল হচ্ছে এমন একটি বিষয়, এখানে কি লেখা আছে, হালাল রিফার্স টু এনিথিং দ্যাট ইজ পারমিসিবল অর লফুল অ্যাকর্ডিং টু ইসলামী ল। ইসলামী শরিয়াতে যেটি পারমিসিবল, অনুমতি দেয়া হয়েছে, সেটি হচ্ছে হালাল। ইট ইজ কমনলি ইউজড ইন ডেসক্রাইব ফুড, ড্রিঙ্ক, কসমেটিক এটসেট্রা। এই ধরনের ক্ষেত্রে এটি অ্যাকশন, টাস্ক, আমি যেটি বললাম ইতিমধ্যে আমি বলেছি যে আমাদের আসলে হালালটা শুধুমাত্র খাবারের মধ্যে সীমাবদ্ধ না, বরং আমাদের নিত্যদিনের কর্ম, আমরা যে সত্য বা মিথ্যা বলা, আমাদের যে কথা বলা, আমাদের আচরণ, বিহেভিয়ার, ব্যবসা বাণিজ্য, সকল কিছুর মধ্যেই কিন্তু আমাদের বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, এই সকল কিছুর মধ্যেই কিন্তু হালাল এবং হারামের অন্তর্ভুক্তি রয়েছে। তো হালালের বিষয়টি এটাই যে ইসলামী শরিয়া মানে আমরা দেখেছি যে কোরআন এবং হাদিস, এই কোরআন এবং হাদিস যে জিনিসগুলোকে পারমিশন দেয় সেটি আসলে হালাল, আর যেটিকে পারমিশন দেয় না সেটি আমাদের জন্য নিষিদ্ধ বা হারাম। এখন হালাল এবং হারাম প্রশ্ন একটি থেকেই যায় যে আসলে হালাল এবং হারাম আমরা জানি যে পারমিশন যেটি ইসলামী শরিয়া দিচ্ছে সেটি হালাল, যেটি দিচ্ছে না সেটি হারাম। এখন আমি তো সাধারণ মানুষ, আমি তো ইসলামিক স্কলার না, আমি তো পুরা কোরআন শরীফ পড়ি নাই, তাহলে আমি কি করে বুঝবো যে কোনটি হালাল আর কোনটি
নন হালাল অথবা হারাম, এমন একটি প্রশ্ন আমাদের মধ্যে এসেই যায়, তাই না? তো এই প্রশ্নটির জন্যেই আসলে হালালের এই স্ট্যান্ডার্ড গুলো তৈরি করা। দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা খুবই বিচক্ষণতার সাথে সকল জিনিসগুলো বর্ণনা করেছেন। সে কারণে কিছু নির্দিষ্ট জিনিস হারাম, এই হারাম জিনিসগুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এটি তোমাদের জন্য নিষিদ্ধ, এটি নিষিদ্ধ, এটি করা যাবে না, এই। বাকি লাখো লাখো জিনিস যেগুলো হালাল, সেটির ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা উল্লেখ করেননি যে এটি তোমাদের জন্য বৈধ, এমন 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 এমন। কেন করেননি? কারণ হচ্ছে যেগুলো হারাম হিসেবে নির্ধারণ করা হয়েছে সেগুলো ছাড়া সবই হালাল। আর কিছু জিনিস আছে মাঝামাঝি, যেটিকে সুবাহ বা আরবি ভাষায় এমন ভাবে বলা হয়েছে, সেই জায়গায় কিছু মতানৈক্য মত পার্থক্য রয়েছে। আমরা সেই আলোচনা হয়তো মূল ট্রেনিং করতে পারবো। তাহলে আমরা কি বুঝতে পারছি যে ইসলামী শরিয়া আমাদেরকে যে কাজগুলোর অনুমতি দিয়েছে, অনুমতি সরাসরি না দিলেও মানে যেগুলোর নিষিদ্ধ করা হয়নি সেগুলো ব্যতীত প্রায় সকল কিছুই আমাদের জন্য হালাল। হারাম সম্বন্ধে আমরা আগেই বললাম যে যেটি ইসলামে একেবারে ফরবিডেন করা হয়েছে, প্রহিবিটেড করা হয়েছে আল্লাহ তাআলা কোরআনে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নির্দিষ্ট করে দেয়া হয়েছে, সেই বিষয়গুলি আমাদের জন্য হারাম। আমাদের আসলে হালাল এবং হারাম সম্বন্ধে জানা কেন দরকার, একটু আমরা সেই জায়গায় একটু আলোকপাত করা আমাদের মনে হয় উচিত। কারণ হচ্ছে আমাদের এখানে আমরা যে ভাই আপনাদের সাথে যাদের সাথে কথা বললাম, আমরা বিভিন্ন প্রফেশনে রয়েছি। আমরা কেউ ব্যাংকিং সেক্টরে রয়েছি, কেউ আমরা স্টুডেন্ট এখনো পড়াশোনার মধ্যে রয়েছি, আমরা ফিউচারে কোনো একটি সেক্টরে হয়তো যাব। কেউ কেউ আমরা ফুড সেক্টরে রয়েছি, হতে পারে কেউ অন্য কোনো সেক্টরেও রয়েছি। তো আসলে সর্বোপরি আমরা মানুষ, এবং আমরা যারা মুসলিম তাদেরকে এই ইসলামের যে বিধান, শরীয়তের যে বিধান, সেটি আমাদেরকে মেনে চলতে হবে। এটি আমাদের জন্য বাধ্যতামূলক। আর এটি যদি আমরা না মেনে চলি তাহলে আমাদের জন্য রয়েছে ভবিষ্যতে, আপনারা জেনে থাকবেন যে কিয়ামতের দিবস বা আমাদের পরপারে অন্য একটি যে জীবন রয়েছে সেই জায়গায় আমাদের জবাবদিহিতা রয়েছে, সেখানে আমাদের জন্য শাস্তির ব্যবস্থাও রয়েছে। তো সে কারণে কোন কোন জায়গাতে মুসলিম টু এনশিওর দেয়ার অ্যাকশনস and choice align with Islamic laws and values encompassing dietary, ethical, and spiritual aspects of life. It's not just about the food is consumed, but also how it's prepared and sourced, extending to other areas like financial transaction and social interactions. তার মানে এখানে আমরা বুঝতে পারছি শুধুমাত্র আমি খাবারটি যে হালাল সেটি খেলেই আমার সবকিছু হয়ে যাবে সেটি কিন্তু না। ইথিক্যাল জায়গা রয়েছে, আমাদের যে নৈতিকতা রয়েছে সেই জায়গায় হালালের গুরুত্ব রয়েছে। সামাজিক যে বিষয় রয়েছে সেই জায়গাতে হালালের গুরুত্ব রয়েছে। এবং আমরা যা খাচ্ছি সেটি হয়তো হালাল, কিন্তু কোন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে সেটি, আমি যে এই খাবারটি ক্রয় করছি বা আহরণ করছি সেই যে অর্থ, সেই অর্থের সোর্সটা কি, সেটি হালাল হচ্ছে কিনা, সেই বিষয়গুলোও কিন্তু অত্যন্ত গুরুত্ব এবং গুরুত্বের সাথেই আমাদেরকে দেখতে হবে। ফলে আমাদের জীবনে আমরা যদি বলতে চাই তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই, প্রতিটি স্টেপেই আমাদেরকে কিন্তু হালাল এবং হারামের গুরুত্ব অপরিসীম। আমরা একটু সংক্ষেপে যদি বলি যে ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং হালাল ইজ অ্যান ইফেক্ট ইন গ্লোবাল মার্কেট, তাহলে সেই জায়গাগুলো কোন কোন জায়গা? আমরা আগেই বললাম যে কালচারাল অ্যান্ড ইথিক্যাল রিলেভেন্স, যে জায়গাগুলোতে কালচারাল সেক্টরেও আপনারা জেনে থাকবেন যে আসলে কালচার অনেক অনেক ধরনের, অনেক দেশে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে, কালচার রয়েছে। আমাদের দেশেও এক ধরনের কালচার, ইউএসএ বা আমেরিকার জায়গাতে আরেকটি ধরনের কালচার। তো এর মধ্যে আসলে হালাল সংস্কৃতিও রয়েছে, আবার নন হালাল সংস্কৃতিও রয়েছে। যেমন
গানের ব্যাপারে বলা হয়েছে যে বাদ্যযন্ত্র বাজিয়ে আমরা যদি গান করি সেটি আসলে ইসলাম সমর্থন করে না। কিন্তু বাদ্যযন্ত্র ছাড়া আমরা যদি আল্লাহর গুণগান বা রাসূলের গুণগান অথবা মানুষের জন্য শিক্ষামূলক হয় এমন কোনো বিষয় নিয়ে আমরা যদি গান রচনা করি এবং সেক্ষেত্রে বাদ্যযন্ত্র পরিহার করি, এমন সংস্কৃতি কিন্তু রয়েছে ইসলামিক বিভিন্ন দেশগুলোতে। যেমন ইরানের অনেক সিনেমাগুলো রয়েছে, সেখানে পর্দা নিয়েই বিভিন্ন কাহিনীকে তুলে ধরা হয়। এমন সংস্কৃতি বা কালচার রয়েছে বিভিন্ন জায়গায়। ইকোনমিক অপরচুনিটিস এর ক্ষেত্রে আমি যেটি বললাম যে ফিনান্স ব্যাংকিং এর এই সেক্টর গুলোতে, যেমন আপনারা জানেন যে ব্যাংকিং এর ক্ষেত্রে একটি ব্যাপার রয়েছে ইন্টারেস্টের ব্যাপার, অর্থাৎ সুদী ব্যাংক। আরেকটি রয়েছে ব্যবসার মাধ্যমে, যেটিকে মুদারাবা বা মুশারাকা বলা হয়। আপনারা দেখবেন যে ইসলামী ব্যাংকগুলোতে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকে, অর্থাৎ একজন লগ্নিকারী হবে আর একজন ব্যবসা করবে, তাদের মধ্যে একটা চুক্তি হবে যে লভ্যাংশ অথবা যদি সেই ব্যবসার ক্ষেত্রে লস হয় তাহলে উভয়ই সেটির অংশীদার হবে। আবার এমন হয় যে লিজিং, সম্পদ লিজ দেয়া, লিজিং এর ক্ষেত্রে একটি বিষয় রয়েছে। সেই ক্ষেত্রেও কিন্তু হালালের একটি ব্যাপার রয়েছে। যদি একটি নির্দিষ্ট সময়ের জন্য লিজ দেওয়া হয় এবং সেই পরিমাণ অর্থ পরিশোধ করা হয় তাহলে সেটি এর সাথে সম্পৃক্ত রয়েছে অর্থনৈতিক ব্যাপার। তেমনি ভাবে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা করলেই কিন্তু হালাল হবে এমন কিছু নয়। দেখুন, ব্যবসার ক্ষেত্রে হালাল হওয়া এবং হারাম হওয়ার অনেকগুলো শর্ত রয়েছে। যেমন ওজনে কম দেয়া, বেশি দেয়া এমন যদি হয়। তারপরে আমি একটি কাপড়ের ব্যবসা করি, কাপড়ের মধ্যে ত্রুটি রয়েছে আমি জানি, কিন্তু আমার ক্রেতাকে আমি অবহিত না করেই সেটি বিক্রি করে দিলাম, তাহলে সেটি আসলে বৈধ হবে না। তারপর যদি কাপড়ের ক্ষেত্রে কিছু, আমি কাপড়ের কথা বলছি, এমন প্রত্যেকটি ব্যবসার ক্ষেত্রে, যেমন মদের ব্যবসা হালাল হবে না। কাপড়ের মধ্যে যে সমস্ত কাপড়ের মধ্যে রেশম রয়েছে যেটি পুরুষের জন্য বৈধ না, এমন অনেক কিছু রয়েছে। ফলের ব্যবসার ক্ষেত্রে বলা হয়েছে যে গাছে ফল পরিপক্ক হওয়ার আগে বিক্রি করে দেয়া, এটি ইসলাম সমর্থন করে না। তো আসলে ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ ইকোনমিক যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু হালালের এবং হারামের সম্পৃক্ততা রয়েছে। গ্রার্নিং কনজিউমার ডিমান্ড, এটি আসলে যে কারণে আমরা বলছি যে কনজিউমার ডিমান্ডের কথা, সেটি আসলে প্রফেশনাল ক্ষেত্রে চলে এসছে। দ্য গ্লোবাল মুসলিম পপুলেশন ইজ প্রজেক্টেড টু রিচ 2.2 বিলিয়ন ইন 2030, অর্থাৎ 2030 সালে প্রজেকশন করা হচ্ছে যে মুসলিম সারা পৃথিবীব্যাপী 220 কোটি মুসলিম 30 সাল নাগাদ হয়ে যাবে। এবং এর একটি বড় বাজার সারা পৃথিবীব্যাপী রয়েছে, যেই বাজারটির মূল্য প্রায় 3.3 ট্রিলিয়ন ডলার। একটি বিশাল বড় বাজার সারা পৃথিবীব্যাপী, এবং এটি দিন দিন আরো বেশি জনপ্রিয় হচ্ছে মুসলিম এবং নন মুসলিম উভয় ক্ষেত্রেই। ফলে প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু হালালের গুরুত্ব রয়েছে। আমরা একটু মাঝামাঝি যে জায়গায় আমরা বলতে চেয়েছিলাম যে ইসলাম নন হালাল অর্থাৎ বৈধ না, আবার অনুমোদিতও না, এরকম একটি জায়গা রয়েছে যা নিষিদ্ধ নয় কিন্তু ভালো, আর হারাম মানে হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ বা অবৈধ, যা কোরআন ও সুন্নাহ দ্বারা স্পষ্টভাবে বর্জনীয়। অর্থাৎ হারাম একটি কঠোর নিষিদ্ধ বিষয়, যেখানে নন হালাল কিছু কাজ বা বস্তু অনুমোদিত না হলেও পুরাপুরি নিষিদ্ধ নয়। আমি আপনাদেরকে যদি একটি উদাহরণ দিই, যেমন ধরুন মুরগির মাংস আমাদের জন্য হালাল করা হয়েছে। তো যদি আমরা ইসলামী নিয়ম মেনে মুরগিটিকে আল্লাহর নাম নিয়ে জবাই করি তাহলে এই মুরগির গোশত আমাদের জন্য খাওয়া হালাল হবে। কিন্তু সাপোজ ধরুন আমি যে পাত্রে মুরগির মাংস রাখবো এই পাত্রে ইতোপূর্বে হয়তো আমি অ্যালকোহল রেখেছিলাম, অ্যালকোহল ফেলে দিয়েছি, কিন্তু কোনো সামান্য পরিমাণ অংশ সেখানে রয়ে গেছে। অথবা ধরুন আমি
শূকরের মাংস রেখেছিলাম, সেই পাত্রটি থেকে সেটি সরিয়ে নিয়েছি। পরিষ্কার হয়তো করেছি একটু পানি দিয়ে, কিন্তু ইসলামিক নিয়ম অনুযায়ী অর্থাৎ কমপক্ষে বিসমিল্লাহ বললে 3 বার পরিষ্কার করা বা কাদামাটি দিয়ে পরিষ্কার করা। সুনানে আবু দাউদ বা আরো কিছু হাদিসের মধ্যে এই পরিষ্কার করার বিভিন্ন বিধান রয়েছে, সেইভাবে পরিষ্কার করা হয়নি। আবার আমি সেটিতে এই মুরগির মাংস রেখেছি, সেই মুরগির মাংসটি আসলে পুরোপুরি আমার জন্য হারাম না হলেও এটি নন হালাল হয়ে যাবে। তো আমাদের এই বিষয়গুলি একটু খেয়াল রাখা দরকার। এই কারণে আমি বিশেষ করে যারা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের জন্য বলবো যে আমি এই উদাহরণটি কেন দিলাম। অর্থাৎ আমরা অনেক সময় যে ফুড তৈরি করি সেই জায়গায় মেশিন, ম্যাটেরিয়াল, ইউটেন্সিল বিভিন্ন কিছু ব্যবহৃত হয়। সেই জায়গায় হাইজিন স্যানিটেশনের গুরুত্ব রয়েছে, আমাদের প্রিভিয়াস ম্যাটেরিয়াল রয়ে গেল কিনা সেই গুরুত্বগুলো রয়েছে। এই জায়গা থেকে হালাল বস্তু কিন্তু কন্টামিনেশনের মাধ্যমে নন হালাল হয়ে যেতে পারে। আমরা হালাল এবং হারামের আসলে একেবারে বেসিক কিছু কথা বলেছি। এই জায়গাতে আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু আওয়াজ দিবেন, কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে একটু বলবেন। তাহলে আমরা সামনের দিকে আগাই। দেখুন, আমরা বলছিলাম এখানে যে গ্রাউন্ড অফ হালাল, হালালের যে এই কনসেপ্ট বা এই ধারণাটি কোথায় তৈরি হলো, এটি গ্রাউন্ডটি আমি আগেই বলেছি যে মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা তার যে কিতাব মানুষের জন্য দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাঠিয়েছেন আল কোরআন। এই কিতাবে যে বিধিনিষেধগুলো রয়েছে সেটি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখশ্রিত বাণী বা তার কৃতকর্ম বা হাদিস বা সুন্নাহ যেটি বলি, এই দুটি জিনিস কোরআন এবং হাদিস, এই দুটি জিনিসই হচ্ছে হালালের গ্রাউন্ড। এই জায়গা থেকে হালালের কনসেপশন আমি আপনাদেরকে একটু এর সাথে বলে রাখি। যেমন হালালের ধারণাটা কিন্তু মুসলিমদের জন্য, তবে এটি নন মুসলিমদের জন্যও উপকারী। কেন? কারণ হালালের যে স্ট্যান্ডার্ড গুলো তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ইসলামী রুলস রেগুলেশন বা শরিয়া যে জিনিসগুলোকে অনুমতি দিচ্ছে না সেগুলো আমাদের জন্য ব্যবহার্য বা বৈধ হবে না, কিন্তু যেগুলো অনুমতি দিচ্ছে সেটি ব্যবহার্য বা বৈধ হবে। পাশাপাশি স্ট্যান্ডার্ড গুলো বলছে শুধুমাত্র তাই নয়, বরং যেটি মানুষের শরীরের জন্য ক্ষতিকর সেটিও হালালের স্ট্যান্ডার্ড গুলো সমর্থন করে না। হয়তো সেটি হালাল বা হারাম হিসাবে চিহ্নিত না, সেটি হালাল, কিন্তু সেটি যদি মানুষের জন্য, যেমন বলা হয়েছে যে জিএম ফুড বা জিএমএফ বা জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমএফ বা জেনেটিক্যালি মডিফাইড ফুড, এটির কথা বলা হয়েছে যে যেমন আমরা মাশরুম খাই, মাশরুম আসলে কি একটি ফাঙ্গাস এর অর্গানিজম, এটা একটি প্রোটিনের সোর্স। আমরা এই মাশরুম খাই, এটি মানুষের জন্য ক্ষতিকর না, কিন্তু এই মাশরুমেরই এই ফাঙ্গাসেরই আরো কিছু প্রজাতি রয়েছে, যেমন অস্ট্রেলিয়াতে পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, যে সেটি মানুষের শরীরে খুব কম পরিমাণ যদি মানুষের ব্লাডে মিশে যায় মানুষ, তাহলে খুব অল্প সময়ের মধ্যে খুবই তীব্র নিউরোটক্সিন রয়েছে সেই ফাঙ্গাসটিতে। তাহলে সেই ফাঙ্গাসও কিন্তু এই মাশরুমের মতোই গজায়, রুটির ছাতার মতোই অনেকটা দেখতে দেখা যায়। তাহলে এটি হারাম, আমাদের ইসলামী শরিয়া কোরআন বা হাদিসে কোথাও হারাম বলেনি, কিন্তু সেটি মানুষের জন্য ক্ষতিকর হবার কারণে হালালের স্ট্যান্ডার্ড গুলোকে সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। তার মানে এখন ট্রাস্ট করছে, কারণ তারা জানে যে হালাল পণ্যটি অন্তত মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয়। তেমনি ভাবে ইহুদি ধর্মের তাদের একটি স্ট্যান্ডার্ড আছে, আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন অথবা জেনে থাকবেন না। এই স্ট্যান্ডার্ডের নাম হচ্ছে কোষার স্ট্যান্ডার্ড। ইহুদিদের ধর্ম অনুযায়ী তারা এই স্ট্যান্ডার্ডটি করেছে, বিশেষ করে খাবারের ক্ষেত্রে আর কি তারা এটি বেশি গুরুত্ব দিয়েছে। তো আমাদের স্ট্যান্ডার্ডের মতো তাদের স্ট্যান্ডার্ডেও এমন ভাবে আইডেন্টিফাই করা হয়েছে যে কোষার স্ট্যান্ডার্ড যদি মেনে চলা হয় তাহলে ক্ষতিকর জিনিস সেখানে ইনক্লুড করা হয়নি। মোটামুটি হালালের সাথে অনেকটাই হালাল স্ট্যান্ডার্ডের সাথে মিল রয়েছে, শুধুমাত্র তারা উটের মাংস খায় না।
সেটিকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে। আর আমাদের হালাল, আমাদের স্ট্যান্ডার্ডে উটের মাংসকে বৈধ করা হয়েছে। আরো কিছু নিয়ম থাকতে পারে, হয়তো ভেতরের ক্লজগুলোতে থাকতে পারে, তবে মূল পার্থক্য এই জায়গাগুলোতে। এখন কোষার স্ট্যান্ডার্ড দেখে আপনি কিন্তু এটা ভাবতে পারবেন না যে ইহুদিদের স্ট্যান্ডার্ড এটা কি। আমার তো দরকার সেই একটা ফুড, খাবারের ক্ষেত্রে। তাহলে কোষার স্ট্যান্ডার্ড মানে কিন্তু আমি বুঝে নেব যে এটি অন্তত মানুষের জন্য ক্ষতিকর না। তেমনি ভাবে হালালটাও নন মুসলিমদের কাছেও গ্রহণযোগ্য। এখন সোর্সটা আমাদেরকে একটু জানতেই হয়। আসলে কোরআনে দেখুন, সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দেখুন আল্লাহ তাআলা এখানে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানুষগণ, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি, আমি আরদ শব্দের অর্থ আরবিতে হচ্ছে জমিন। মিম্মা ফিল আরদে, আমি জমিনের মধ্যে যা কিছু দিয়েছি, হালালান তাইয়্যিবান, এই দুটোর শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে? তোমরা পৃথিবীতে আমি তোমাদের জন্য যে জিনিসগুলো দিয়েছি তার মধ্যে যেটি হালাল এবং পবিত্র, হালালান অর্থাৎ শুদ্ধ, তাইয়্যিবান পবিত্র, অন্য অর্থে হালালান তাইয়্যিবান অর্থাৎ বৈধ এবং পবিত্র। এই দুটো ওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এবং শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে এই হালাল, যে আমি পৃথিবীতে তোমাদের জন্য যা কিছু বৈধ এবং পবিত্র করেছি সেটি তোমরা গ্রহণ করো, আর তোমরা কি করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে নন হালাল বা হারাম খাওয়ার ব্যাপারে উৎসাহ দিবে। সে কারণে আল্লাহ তাআলা যেটিকে বৈধ করেছেন এবং যেটিকে নিষিদ্ধ করেছেন সেটি আমাদের মেনে চলতে হবে। আমরা আসলে কোরআনের বিভিন্ন জায়গাতে অনেকগুলো আয়াতের মধ্যে এই হালাল এবং হারাম সম্বন্ধে বলা হয়েছে, আর হাদিসে তো অনেকগুলো হাদিসের মধ্যে বলা হয়েছে। বিশেষ করে সিয়াসিত্তার প্রত্যেকটি হাদিস গ্রন্থের মধ্যে হালাল এবং হারাম সম্বন্ধে একটি অধ্যায়ই রয়েছে। আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, যতগুলো সিয়াসিত্তার 6টি গ্রন্থ রয়েছে, এছাড়াও আরো বাইহাকি এবং আরো যে সমস্ত হাদিস গ্রন্থ রয়েছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু হালাল এবং হারামের গুরুত্বগুলো খুবই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আমরা আসলে এই সকল বিষয়গুলো আজকের আলোচনায় বা আমরা মূল ক্লাসেও সকল আয়াত বা সকল হাদিসের আলোচনায় আমরা যেতে পারবো না। আর আরো একটি বিষয় হচ্ছে যে আমি আজকে আপনাদের সাথে মেন্টর হিসেবে কথা বলছি, আমি নিজেও কিন্তু ইসলামিক স্কলার না। এই হালাল স্ট্যান্ডার্ড পড়তে গিয়ে যতটুকু প্রয়োজন ইসলামিক জ্ঞান বা ধর্ম বা হাদিস বা কোরআনের যে ভার্সেস বা যে উক্তিগুলো আমাদের দরকার বলে মনে হয়েছে, আমরা সেই জায়গা থেকে কিছু হাদিস সংকলিত করে হালালের ধারণা বা হারামের ধারণাটাকে আমরা জানার চেষ্টা করেছি বা তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, সুনানে তিরমিজির 3563 নম্বর হাদিসে বলা হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, মূল যে বিষয়টি, মূল আয়াতটি এখানে, এই যে এখানে আপনারা দেখুন, এই আয়াতটি যেটিকে হাইলাইট করা হয়েছে, এটি আমরা অনেক সময় নামাজের দোয়ার সময় পড়ি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তাআলা বলছেন, সেখানে আল্লাহ তাআলা না, হযরত আলী রাদিয়াল্লাহুর উক্তি দিয়ে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তিনি বলেন, তুমি বলো, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম হতে বিরত রাখো বা দূরে রাখো, এবং তোমার দয়ায় তুমি ব্যতীত অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে আত্মনির্ভরশীল করো। এটি একটি হাসান হাদিস। তো এই কোরআন এবং হাদিসই হচ্ছে মূলত হালালের উৎস, হালালের যে ধারণা সেটির উৎস। সে কারণে আমাদের আসলে হালাল এবং হারাম চিহ্নিত করতে হবে মূলত কোরআন এবং হাদিসের ভিত্তিতেই। হালালের অ্যাপ্লিকেশন কোথায়? আমি ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি যে ফুড অ্যান্ড বেভারেজ,
cosmetics and personal care, pharmaceuticals, finance and banking, hospitality and tourism. এর বাইরেও হালালের কিছু কিছু জায়গায় অ্যাপ্লিকেশন আছে, তবে প্রফেশনালি বা সোশ্যাল ইথিক্যাল বা আমাদের যে ইকোনমিক ট্রানজাকশন, এই জায়গাগুলোতে মোটা দাগে যদি আমরা বলি তাহলে ফোকাস করা হয় যে জায়গাতে হালালের স্ট্যান্ডার্ড গুলো বা সার্টিফিকেশনের বিষয়ে আলোচনা করা হয়, সেটি হচ্ছে এই 5টি জায়গায় মূলত বেশি আকারে। আরো কিছু ছোট ছোট জায়গা রয়েছে, কিন্তু এই 5টি জায়গা হচ্ছে মূল। আমরা আজকে আসলে যে আলোচনাটি করব সেটি হচ্ছে ফুডের একটি স্ট্যান্ডার্ডের উপরে, মূলত ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে আমরা কথা বলবো। অন্য বিষয়গুলো আমরা একটু ছোট্ট ধারণা আমরা নিব। ফুডের ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা করতে পারবো না, খুব স্বল্প আকারে আমরা আলোচনা হয়তো করব। তো আমরা একটু দেখি, যেমন কসমেটিক্স এর ক্ষেত্রে আসলে আমাদের মূল যে বিষয়গুলি সেটি হচ্ছে যে আমাদের এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এই জায়গাগুলোতে আসলে কোথা থেকে নন হালাল আসতে পারে এই সোর্সটি আইডেন্টিফাই করাই হচ্ছে জরুরি। তো কসমেটিক প্রোডাক্টস এর ক্ষেত্রে আমি যদি কয়েকটি উদাহরণ দেই, যেমন দেখবেন যে লিপস্টিকের ক্ষেত্রে যেমন ব্যবহার করা হয় প্রিমিয়াম লিপস্টিকের ক্ষেত্রে যে কারমাইন, এটির কোড হচ্ছে, এটি একটি, কারমাইনটা হচ্ছে একটু বলি, এটি একটি কালার, রং, খুবই তীব্র লাল একটি রং। এটি আসলে এক ধরনের মানে গোবরে পোকা টাইপের এক ধরনের পোকা হয়, এই পোকাটাকে সংশ্লেষণ করে এই পোকার দেহ থেকে এই কালারটি কিন্তু সংগ্রহ করা হয়, সিনথেসাইজ করা হয়। তো সে কারণে ইসলাম এটিকে সমর্থন করে না, এটি আসলে নন হালাল হিসেবে বিবেচিত হয়। তো এই ধরনের কালার যদি ব্যবহার হয়, সেই কসমেটিক্সটা আমাদের জন্য হালাল বা বৈধ হবে না। স্কিন ক্রিম, লোশনের ক্ষেত্রে ব্যবহার হয় যেমন কোলাজেন, যদি কোলাজেনটা সোর্স হয় পিগ বা মানে এনিম্যাল যদি সোর্স হয়, তাহলে অনেক প্রশ্ন আসবে। সাপোজ পিগ বা সোয়াইন বা পর্ক যাই বলেন, শুকর ছাড়াও যদি গরুর মাংস থেকেও নেওয়া হয়, তখন আবার প্রশ্ন আসবে যে সেই গরুর যে চর্বি নেওয়া হচ্ছে, সেই গরুটিকে জবাই করার সময় কি ইসলামিক রুলস মেনে করা হয়েছিল কিনা, তার স্লাটারিং প্রসিডিউর অনুযায়ী করা হয়েছিল কিনা, অনেক অনেক প্রশ্ন। ফলে অ্যানিম্যাল সোর্স থেকে যদি আসে তাহলে সেটি আমাদের জন্য নন হালাল বা হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। পারফিউমে যদি ইথানল ব্যবহার করা হয়, পারমিসিবল একটা অ্যামাউন্ট আছে মিনিমাম, সেই অ্যামাউন্টের বেশি, এবং এটি যদি পারফিউমে কিন্তু অ্যালকোহল ব্যবহার করা যাবে, ইথানল তার একটি পরিমাণ রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে পারফিউমটা আমরা ইউজ করি আমাদের অঙ্গের বহির্বিভাগে, অর্থাৎ আমাদের চর্মে বা এরকম জায়গাতে। তো এটার মাধ্যমে আমাদের শরীরে যদি না ঢুকে যায় একটা পরিমাণ, এবং যদি আমাদের ইনহেলেশন বা আমরা যে নিঃশ্বাস নেই সেটির মাধ্যমে গিয়ে যদি আমার মস্তিষ্কে মধ্যে একটি উত্তেজনা তৈরি না করে, ততক্ষণ পর্যন্ত একটি পরিমাণ রয়েছে, ততক্ষণ পর্যন্ত এটি করা যাবে, তার বেশি হলে সেটি আসলে বৈধ হবে না। আরো সাবান, এই সোপের ক্ষেত্রে অনেক কিছু এ ধরনের ব্যবহৃত হয়, অ্যানিম্যাল ফ্যাট যেমন তেলো, অনেক ক্ষেত্রে দেখুন আমাদের দেশে একসময় আপনারা জানেন অনেক আগে হালাল সাবানের অ্যারোমেটিক কসমেটিক সাবানের প্রথম হালালের কনসেপ্টটা নিয়ে আসা হয়। বর্তমানে আমি এর আগে যে অর্গানাইজেশনে কাজ করেছিলাম, রিমা কেএসবি লিমিটেড, তারাও লিলি সাবান হালাল সাবান হিসেবে সার্টিফিকেশন নিয়েছে, কারণ তারা আসলে প্রাণীজ কোনো ফ্যাট এই সাবানে ব্যবহার করে না। তারা যে ফ্যাটটি ব্যবহার করে সেটি হচ্ছে অ্যানিম্যাল ফ্যাট। তো সে কারণে তারা এটিকে হালাল ডিক্লেয়ার করতে পারছে। তবে অ্যানিম্যাল ফ্যাট যদি হয় এবং সেই ফ্যাটটি যদি হয় নিষিদ্ধ কোনো পশু, তাহলে অবশ্যই সেটি আমাদের জন্য হারাম। এই রকম ভাবে অ্যান্টি এজিং ক্রিমের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্লাসেন্টা এক্সট্রাক্ট। তো এইরকম যদি অ্যানিম্যাল সোর্স হয় তাহলে আসলে কসমেটিক্সে আমরা কিছু উদাহরণ নিয়ে এসেছি, ফার্মাসিউটিক্যালসেও এমনই অনেক কিছু আমাদের মধ্যে আসবে, সেই উদাহরণগুলো আমরা দেখবো। আসলে আমরা আজকের আলোচনাটা হলো লম্বা পরিসরে আমাদের না, আমরা একটু শর্ট ভাবে আমরা সামারিটা আজকে আসলে আমাদের আলোচনা, এখানে আমরা স্বল্প আকারে ধারণাটি দিতে চেয়েছি।
ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে কমন যে জিনিসগুলো নন হালাল হিসেবে চিহ্নিত করা হয় তার একটি হচ্ছে জিলেটিন। কারণ জিলেটিনের সোর্সটি যদি পরসিন বা শূকরের মাংস হয়, অথবা সেটিকে যদি স্লাটারিং এর সময় যদি বিফ বা গরুর চর্বি থেকেও যদি জিলেটিনটা তৈরি হয়। জিলেটিন আপনারা জেনে থাকবেন, আমরা যে ক্যাপসুল গুলো খাই, এই ক্যাপসুলের যে লেয়ারটা, উপরের যে লেয়ার, এই লেয়ারটা কিন্তু জিলেটিন দিয়েই তৈরি। ফলে এটি যখন খাই আমাদের স্টোমাকে গেলে, স্টোমাকে আমাদের যে এনজাইম রয়েছে, সেই এনজাইম এই জিলেটিনটাকে হজম করে দিতে পারে, অর্থাৎ এটাকে গলিয়ে দিতে পারে। এই কারণে এইটাকে সেল হিসাবে ব্যবহার করা হয়। তবে এটার সোর্স যদি ফিশ হতে পারে বা প্লান্ট বেস হতে হতে পারে, যেমন মাছের তেল থেকে যদি এই জিলেটিনটা সংশ্লেষণ করা হয় এবং সেটি ক্যাপসুলের শেল হিসাবে তৈরি করা হয়, তাহলে সেটি হালাল হবে। কিন্তু যদি অন্যান্য প্রাণী থেকে তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে নন হালাল হয়ে যাওয়ার সম্ভাবনা। বিশেষ করে পিগ বা পর্ক যদি হয়, তাহলে তো অবশ্যই হারাম, বা কুকুর। ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, এটি একটি গুরুত্বপূর্ণ র ম্যাটেরিয়াল, যেটি সাধারণত ওষুধে ব্যবহৃত হয়, বিশেষ করে ট্যাবলেট, লুব্রিক্যান্ট জাতীয় ট্যাবলেট বা এইসব ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো এটি যদি অ্যানিম্যাল ডেরিভেটিভ হয়, তাহলে এটিও আমার জন্য হারাম। আর ক্যারামাইন, আমি এর আগেই বললাম, ক্যারামাইন হচ্ছে তীব্র একটি রঞ্জক পদার্থ, যেটি একটি গোবরে পোকা টাইপের এ ধরনের ইনসেক্ট থেকে তৈরি হয়, সেটি আসলে হালাল না। শেলেক, এটি সোর্সটা হচ্ছে আরেকটি ইনসেক্ট, এটি আমাদের জন্য বৈধ না। এই ধরনের কিছু তারপরে ইনসুলিন, প্রিমারিন, গ্লুকোজামাইন, আরো এ ধরনের বেশ কিছু র ম্যাটেরিয়াল ফার্মাসিউটিক্যালসে ইউজ হয়, যেগুলোর সোর্সটা যদি নন হালাল হয়, তাহলে সেটি আমাদের জন্য বৈধ হবে না। ইসলামিক ফিনান্সের প্রিন্সিপালের কথা যদি আমরা বলি, তাহলে যেটি বলা হচ্ছে রিবা, কোরআনে সূরা বাকারার মধ্যে অন্য একটি আয়াতে রয়েছে, আপনারা জানেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তো ব্যাংকিং এর ক্ষেত্রে অথবা ব্যবসার ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি বলুন, ইকোনমিক যে সোর্স রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক যে জায়গাগুলি রয়েছে, সেই জায়গাটিতে যে বিষয়গুলো আমাদেরকে মানতে হবে, যেমন এখানে বলা হচ্ছে যে প্রহিবিশন রিবা, অর্থাৎ সুদকে নিষিদ্ধ করা হয়েছে। কেমন? চার্জিং অর রিসিভিং ইন্টারেস্ট ইন স্ট্রিক্টলি ফরবিডেন, একদম মানে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ইসলামিক ফিনান্স ইউজেস অল্টারনেটিভ ওয়ে, সেটি কি? লাইক প্রফিট অ্যান্ড লস শেয়ারিং, অর্থাৎ আপনাকে আগেই বলে নিতে হবে যে ভাই, আপনি আমার কাছে টাকা রাখছেন, আপনার এটি দিয়ে আমি ব্যবসা করবো, এটা লাভ হলে সেটির অংশ আপনি যেমন পাবেন, যদি লোকসান হয় সেটির অংশও আপনি পাবেন। এই শর্তে যদি নেওয়া হয়, তাহলে সেটি বৈধ হবে। মুদারাবা, কস্ট প্লাস সেল, অর্থাৎ একজন লগ্নি করবে আর আরেকজন বিক্রি বা বিনিয়োগ মানে কাজ করবে, সেক্ষেত্রেও একটা শেয়ারিং থাকে, সেক্ষেত্রেও ট্রান্সপারেন্ট বা চুক্তিটা হবে খুব স্পষ্ট, যে কত অংশ আমি লভ্যাংশের কত অংশ পাবো বা অর্থ লগ্নিকারী কত অংশ পাবো, সেটি বৈধ রয়েছে। ইজারার কথা আমরা বললাম, ইজারা বলা হচ্ছে, এই ইজারার অর্থ হচ্ছে আমরা বলি লিজ দেয়া বা কন্ট্রাক্ট দেয়া, এমন কিছু। এটিও ইসলামে বৈধ রয়েছে, যে যদি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অর্থ পরিমাণের বিনিময়ে কোনো জমির ফসল তৈরি, মানে ফসলের ক্ষেত্রে এটি একটি বিধান রয়েছে। অ্যাভয়েডেন্স অফ ঘাড়ার, কন্ট্রাক্ট মাস্ট বি ট্রান্সপারেন্ট অ্যান্ড ফ্রি ফ্রম ডিরেক্ট আর অ্যাম্বিগুয়াস টার্মস। এই জায়গায় বলা হচ্ছে যে কোনো ব্যবসা যদি খুব আনসার্টেন হয়, মানে যে কোনো সময়ই ব্যবসাতে উত্থান পতন হতে পারে, এইরকম হয়, তাহলে চুক্তিটা করতে হবে খুব স্পষ্ট চুক্তি। সেই চুক্তির মাধ্যমে যদি সেই জায়গায় বিনিয়োগ করা হয়, যেমন শেয়ার বাজারের কথা যদি আমরা বলি, সেখানে যে কোনো সময় কিন্তু উত্থান পতন হয়, তাহলে এই জায়গাটিতে ওই শেয়ার মার্কেটের সাথে আমাদের একটি স্ট্রং কিন্তু চুক্তি, যারা শেয়ারের হোল্ডার থাকে, যারা শেয়ারে অংশ নেয়, তাদের মধ্যে এই বিষয়গুলো থেকে থাকে। ফলে সেই অর্থে ইসলাম কিন্তু এই শেয়ার মার্কেটটিকে
হারাম বলতে পারেনি, অর্থাৎ এটি বৈধ। অ্যাভয়েডিং হারাম অ্যাক্টিভিটিস, ফিনান্স মাস্ট নট বি সাপোর্ট সেক্টরস লাইক অ্যালকোহল, গ্যাম্বলিং, পোর্ট, পর্নোগ্রাফি, ইন্টারেস্ট বেসড ইনস্টিটিউশন। যেমন আমরা কি বললাম যে অর্থনৈতিক শুধুমাত্র ব্যাংকিং না, যদি আপনি অ্যালকোহলের ব্যবসা করেন, যদি আপনি পর্নোগ্রাফি, এখন পর্নোগ্রাফি সারা বিশ্বব্যাপী এমন ভাবে ছড়িয়েছে যে মানুষের মোবাইলে মোবাইলে পর্নোগ্রাফি হয়ে গেছে। এটিতে একটি শ্রেণী এই ব্যবসা করে যারা আসলে মুসলিম না, নন মুসলিম, এটিতে তারা কোটি কোটি ডলার কামিয়ে নিচ্ছে। আর এইটা সারা বিশ্বে ছড়িয়ে যাবার কারণে এটিতে সামাজিক অবক্ষয় হচ্ছে এবং মুসলিম নন মুসলিম সবাই এটির দ্বারা অ্যাডিক্টেড হচ্ছে, অনেক মানুষ। ফলে এটি আসলে ইসলাম প্রথম থেকেই সমর্থন করেনি, সম্পূর্ণ একদম স্ট্রিক্টলি নিষিদ্ধ করা হয়েছে। আর ইন্টারেস্ট বেস যে আমরা সেটি তো বললামই। প্রফিট লস শেয়ারিং, যেটি আসলে স্ট্রাকচার লাইক মুদারাবা, ইসলামিক ব্যাংকিং করলে দেখবেন যে মুদারাবা, মুশারাকা এমন কিছু কথা লেখা থাকে। এই বিষয়গুলো তাহলে মুদারাবা হচ্ছে ক্যাপিটাল প্রোভাইডার প্লাস ম্যানেজার, আমরা আগে যেটি বললাম যে একজন প্রোভাইড করবে আর একজন সেটিকে অপারেট করবে। আর মুশারাকা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, দুজন মিলে দুজনে অর্থ দিবে, দুজনে শ্রম দিবে, যদি লাভ হয় দুজনেই ভাগ করে নেবে, লস হলেও দুজনেই ভাগ করে নেবে। এই বিষয়গুলো ইসলামে বৈধ। কিন্তু যদি সুদ, আমার ব্যবসায় লস হচ্ছে তবুও তুমি টাকা লগ্নি করেছো, সে কারণে তোমার টাকা আমাকে লাভ দিতে হবে অথবা সমান টাকা ফেরত দিতে হবে, এটি আসলে ইসলামে সমর্থন করে না। হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, এই জায়গায় হালালের একটি বড় বাজার রয়েছে। যেমন সারা বিশ্বব্যাপী আমরা যে ট্যুর করি, আমরা বিভিন্ন জায়গায় যে দর্শনের জন্য যাই, সে জায়গায় গেলে কি হয়, আমরা হোটেলে আমাদের থাকতে হয়। তো সেই হোটেলগুলোতে হালাল যে সমস্ত কনসেপ্ট, যেমন মদের বার থাকবে, কিন্তু থাকতে পারবে, কিন্তু সেই বারটি একটি নির্দিষ্ট স্থানে চিহ্নিত থাকবে এবং সেখানে এই ডিক্লারেশন গুলো খুব স্পষ্ট থাকবে যে এটি মুসলিমদের জন্য বৈধ না এবং এখানে মুসলিমদেরকে এনকারেজ করা হচ্ছে না, ডিসকারেজ করা হচ্ছে এবং নন মুসলিমদের জন্যই শুধুমাত্র এটি। এবং তারা সেখানে কিভাবে যাবে, কিভাবে সেখান থেকে ফিরবে, এই বিষয়গুলো স্পষ্ট সেখানে থাকে। তেমনি ভাবে এই ধরনের অনেক প্রতিষ্ঠান দুবাইয়ে, বিশেষ করে ট্যুরিজমে যে সমস্ত দেশ রয়েছে, তাদের কিন্তু এরকম হালাল এবং নন হালাল দুই ধরনের ট্যুরিজমের ব্যবস্থা রয়েছে। যেমন ধরেন যে সেপারেট কিচেন যদি থাকে। এখন আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান, আমি একটি 5 স্টার মানের হোটেল দিয়েছি, আমি শুধুমাত্র মুসলিমদের জন্য না, কারণ হচ্ছে আমার দেশে বিদেশিরা আসবে, সেখানে খ্রিস্টিয়ান বা অন্যান্য ধর্মের মানুষ থাকতে পারে, তাহলে সে শুধুমাত্র তার যে খাবারটি বা তার ব্যবহার্য যে জিনিস সে হাফ প্যান্ট পরে ঘুরবে, এই জন্য একটি নির্দিষ্ট এলাকা তার জন্য নির্ধারণ করা থাকবে এবং এই জিনিসগুলো খুব বিভিন্ন লেখার মাধ্যমে, স্টিকারের মাধ্যমে, সাইনের মাধ্যমে নির্দিষ্টভাবে চিহ্নিত করা হবে এবং হালাল যে যাদের জন্য নির্ধারণ করা রয়েছে সেই জায়গাগুলো তেমনি ভাবেই নির্দিষ্ট থাকবে যে সেই জায়গাগুলোতে নন হালাল আসার কোনো সম্ভাবনা নেই। তো অ্যাডাপ্টেবল অ্যাকোমোডেশন সেখানে থাকবে, যেমন নামাজের জায়গা থাকবে, তারপরে ইস্পাত যদি থাকে সেটি থাকবে শুধুমাত্র অপোজিট জেন্ডাররা, যেমন পা বলতে আসলে পায়ের ম্যাসাজটাকে বোঝায় সাধারণ অর্থে। তো সেটি পুরুষরা পুরুষদের জন্য যদি সেটি করে দেয় তাহলে সেটি বৈধ হবে, কিন্তু নারী পুরুষের জন্য বা পুরুষ নারীর জন্য যদি ব্যবহৃত হয় সেটি আসলে বৈধ হবে না। তো এইরকম জায়গা কিন্তু হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্টে এই হালালের গুরুত্ব রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো যে হালাল যে সার্টিফিকেশনটা আসলো, এখন সেই সার্টিফিকেশনের ধারণাটি, কনসেপ্টটি কখন থেকে কিভাবে শুরু হলো। ওভারভিউ আমরা যদি দেখি তাহলে এখানে আসলে রিলিজিয়াস কমপ্লায়েন্সের ইস্যু রয়েছে, কনজিউমারের অ্যাসুরেন্স ইস্যু রয়েছে, ট্রেড ফ্যাসিলিটেশন,
কোয়ালিটি, সেফটি, এই ধরনের ইস্যু রয়েছে এই জায়গা থেকে। স্কোপটা রয়েছে, আমরা আগেই বললাম যে ফুড, বেভারেজ, নন ফুডের ক্ষেত্রে আমরা বললাম কসমেটিক, ফার্মাসিউটিক্যাল, এমন কিছু। সার্ভিসের ক্ষেত্রে রয়েছে ক্যাটারিং, হোটেল, স্লাটার হাউস, যেমন অনেকে মাংস রপ্তানি করে আমাদের দেশে না হলে ইন্ডিয়াতে, দেখবেন যে যেহেতু তারা তাদের ধর্ম মতে তারা গরু খায় না, ধর্ম মতে বলতে এটি তাদের একটি ধারণা, কিন্তু তাদের দেশে প্রচুর পরিমাণে দুধের চাহিদা রয়েছে। তো এই দুধের চাহিদা থাকবার কারণে তারা গরু পালন করে এবং গরুর দুধ তারা গ্রহণ করে, কিন্তু গরুর মাংস খায় না। তা সেজন্য তারা কি করে, তারা বিপুল পরিমাণে মাংস রপ্তানি করে। এখন প্রশ্ন হলো যে রপ্তানি তারা যে করে, তারা এই মাংসটি খাবে? বেশিরভাগই তো মুসলিম অধ্যুষিত মানুষ। সেই জন্যে তারা কিছু জায়গায় স্লাটারিং হাউস তৈরি করেছে, যেটি ইসলামিক রুলস অনুযায়ী পরিচালিত হয়। সেই কারণে ওই মাংস রপ্তানির ক্ষেত্রে তারা এই হালাল সার্টিফিকেট, ইন্ডিয়ান শরিয়া বোর্ড থেকে হালাল সার্টিফিকেট নিয়ে সেখানে তারা কি করে, হালালের লোগো বা হালাল সিল দিয়ে এটি বাজারজাত করার কারণে মুসলিমরা এটিকে বিশ্বাস করে সেখান থেকে ক্রয় করে থাকে। তো এই রকম আর কি যে জায়গা রয়েছে স্লাটারিং হাউস, অনেকে স্লাটারিং হাউস এমন করেছে তার ব্যবসা নেই কিন্তু স্লাটারিং হাউস আছে। সে বলছে তুমি মাংস রপ্তানি করবা, তুমি আমার স্লাটারিং হাউস বা আমার যে জবাই করার জায়গা, এই জায়গা থেকে একেবারে ইসলামী শরিয়া অনুযায়ী কাজ করা হয়, আমি তোমাকে মাংস প্রস্তুত করে দেবো আমার এই জায়গায়, তুমি ব্যবসা করবা, আমাকে একটা চার্জ দিবে। এমনও অনেকে করে থাকে। সার্টিফিকেশনটার ইভলিউশনটা কোথা থেকে কিভাবে শুরু হলো? আসলে এই হালালের যে একটি সার্টিফিকেশন বডি তৈরি করা দরকার, এটি নিয়ে প্রথমে আফ্রিকাতে একটি আলোচনা হয়। পরবর্তী সময় পাকিস্তান ইসলামী শরিয়া বোর্ড তারা চিন্তা করে যে আমরা একটি স্ট্যান্ডার্ড তৈরি করব, কিন্তু তারা কাজও শুরু করে, কিন্তু ফুলফিল একটি স্ট্যান্ডার্ড আসলে তাদের তৈরি করতে অনেক সময় লেগে যায়। তো মূলত মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তারা একটি ফুল স্ট্যান্ডার্ড, বিশেষ করে মালয়েশিয়া, যেটি আপনারা শুনে থাকবেন যে জেকিম হালাল। জেকিমের অর্থ হচ্ছে JAKIM, অর্থাৎ জাপ্তান, ওদের ভাষায় জাপ্তান কেমাজিয়ান ইসলাম মালয়েশিয়া, অর্থাৎ মালয়েশিয়ার ইসলামিক শরিয়া বডি, তারা এই স্ট্যান্ডার্ডটি প্রথম নিয়ে কাজ শুরু করে এবং একটি পূর্ণাঙ্গ স্ট্যান্ডার্ড হিসেবে তারা দাঁড় করায়। এটি 1970 থেকে 80 সালের এই সময়টাতে। এরপরে মালয়েশিয়ান এই হালাল স্ট্যান্ডার্ডটা তৈরি হয় 74 সালের দিকে। তারপরে ইন্দোনেশিয়াও প্রায় সমসাময়িক সময়ে এই তাদেরও একটি স্ট্যান্ডার্ড তৈরি করে এবং আস্তে আস্তে এটি হারমোনাইজেশন হয় এবং গ্লোবাল এক্সপানশন হতে থাকে। ইন্টারন্যাশনাল ট্রেড বডিজ, OIC, আমরা আজকে কেন এই জায়গাটিতে আমাদের একটু আলোচনা রয়েছে। এই 1990 সালের পরে OIC দেখলো যে যেহেতু মালয়েশিয়ার একটি হালাল স্ট্যান্ডার্ড রয়েছে বা ইন্দোনেশিয়ার রয়েছে, তারা সেই স্ট্যান্ডার্ডের উপর সার্টিফিকেশন করছে তাদের দেশে, এবং কোন কোন দেশ তাদের এই স্ট্যান্ডার্ডটিকে ফলো করে সার্টিফিকেশন করছে। তো সকল দেশে মালয়েশিয়ান হালাল বডির লোকজন অডিট করতে বা অ্যাসেসমেন্ট করতে গিয়ে কষ্ট, এবং এটিতে মানুষের ব্যয়ও বাড়ছে। তো সে কারণে OIC চিন্তা করলো, OIC অধিভুক্ত যেহেতু প্রায় 55টি মুসলিম দেশ, 58টি এমন মুসলিম দেশ রয়েছে, তারা চিন্তা করলো যে গ্লোবাল এক্সপানশন, আমরা একটি কমন হালাল স্ট্যান্ডার্ড তৈরি করব যেটি সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে প্রোভাইড করা হবে, তারা এই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে হালাল সার্টিফিকেশন করতে পারবে। তো এটি মূলত 90 সাল থেকে শুরু হয় এবং 2000 সালের এই সময় খসড়া তৈরি হয়ে যায়। ফাইনালি এটি 2010 থেকে সারা বিশ্বে এটির উপর পরিচালিত হয়। এটি হচ্ছে OIC SMIC নাম দেওয়া হয়েছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের ইসলামিক মেট্রোলজি ইনস্টিটিউট এর মাধ্যমে এটি পরিচালিত হয়। সেটাকে আসলে স্মিক বলা হচ্ছে। তো হালালের যে স্ট্যান্ডার্ড গুলো তৈরি হয়েছে ইতোমধ্যে, আমরা সেগুলো সম্বন্ধে যদি একটু বলি, যেমন দেখেন GSO 2055 সিরিজ, এটি হচ্ছে গালফ অর্থ হচ্ছে
আরব লীগের যে সদস্য দেশগুলো তাদেরকে গালফ বলা হয়, তারা একটি স্ট্যান্ডার্ড তৈরি করেছিল যেটির নাম জিএসও 2055, এবং এই স্ট্যান্ডার্ডটি গালফভুক্ত যে দেশগুলো রয়েছে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন এবং ইয়েমেন, এই দেশগুলো একটি ইউনিক স্ট্যান্ডার্ড হিসেবে এই জিএসও সিরিজটাকে ফলো করে। এরপর রয়েছে আমরা তো জেকিম হালালের কথা আলোচনাই করলাম যে মালয়েশিয়া সেটি সেই স্ট্যান্ডার্ডটি তৈরি করে। এরপরে হ্যাশ 2300, এটি ইন্দোনেশিয়ান স্ট্যান্ডার্ড, এবং এই স্ট্যান্ডার্ডটি বেশ একটি বলা যায় পাকাপোক্ত মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডটি দীর্ঘদিন ধরে এই মালয়েশিয়ান এবং ইন্দোনেশিয়ান স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলো হালাল সার্টিফিকেশন, বা নন মুসলিম দেশগুলো যেমন ইন্ডিয়া, থাইল্যান্ড, তাদেরও কিন্তু পণ্যের হালাল পণ্য রয়েছে তাদের দেশগুলোতে। তাইওয়ানে রয়েছে, ইভেন হল্যান্ড, আয়ারল্যান্ডের মতো দেশেও হালাল পণ্য বা হালাল সার্টিফিকেশন শরিয়া বডিও রয়েছে। তো তারা প্রাথমিকভাবে কিন্তু এই ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার স্ট্যান্ডার্ডকে ফলো করতো। এখন অনেক স্ট্যান্ডার্ড, এখন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, ইউকে, ইউএসএ, বিভিন্ন দেশে হালাল স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে এবং শরিয়া বডি তাদের রয়েছে। তবে তার মধ্যে বেশি ফোকাস হচ্ছে এখন ওআইসির স্মিকের যে স্ট্যান্ডার্ড। আমরা আসলে আজকে বা আমাদের এই ট্রেনিং এ আমরা যে আলোচনাটি করব সেটি ওআইসি স্মিক 1 2019 এই স্ট্যান্ডার্ডটির উপরে, যেটি ফুড এবং ফুড অ্যাডিটিভ এই জিনিসগুলোর উপরে ওই স্ট্যান্ডার্ডটিতে বলা হয়েছে। আমরা একটু নাজিস বা নাজাসাত সম্বন্ধে একটু জানবো, যেহেতু হালাল সম্বন্ধে আমরা কথা বলবো। তো এই জায়গাটিতে আমরা আসলে একটু দ্রুত যেতে হবে, আমাদের সময় আমরা আসলে 1 ঘন্টার কথা বলেছিলাম, অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে। নাজিস মানে, নাজাসাত মানে ইসলামে শরিয়ায় যেটি বলছে যে যেটি অপবিত্র সেটি আসলে হারাম হিসেবে বিবেচনা করা হয়। আমি একটু দ্রুত যাই। যদি আমরা নাজাসাতকে 3 ভাবে ভাগ করি বা নাজিসকে 3 ভাবে ভাগ করি, একটি হচ্ছে সিভিয়ার নাজিস, একটি মিডিয়াম নাজিস, একটি হচ্ছে লাইট নাজিস। তাহলে সিভিয়ার নাজিস কোনগুলো? মিট, ব্লাড, বোন, স্কিন, ইউরিন, ডগ মিট, ওয়াইন, অলসো ওয়াইল্ড অ্যানিম্যালস, বার্ড, এই জিনিসগুলো কিন্তু সিভিয়ার নাজিস, বা পুজ, রক্ত, এই সকল কিছু। মিডিয়াম নাজিসের মধ্যে কি রয়েছে? অ্যালকোহলিক বেভারেজ, halal animals that are not slaughtered according to Islamic Sharia, blood, বমি, পুজ, লিকুইড অবজেক্ট, এই সমস্ত জিনিসপত্র। লাইট নাজিসের মধ্যে রয়েছে শুধুমাত্র কি, the only najis is this category is urine from a male baby at the age of 2 years and below, অর্থাৎ 2 বছরের কম বয়সের ছেলে বাচ্চার প্রস্রাব, এটি হচ্ছে লাইট নাজিস বা মোটামুটি গ্রহণযোগ্য নাজাসাত। এরপরে মুতানাজিস, আমরা আসলে একটু এটিতে আমরা এখন না যাই, আমরা সরাসরি স্ট্যান্ডার্ডে আমরা একটু আলোচনা করব। আমরা আমি আপনাদেরকে বললাম ইতিমধ্যেই যে অনেকগুলো স্ট্যান্ডার্ড হালালের আছে বিশ্বব্যাপী। জিএসও সিরিজ রয়েছে, হ্যাশ 23,000 রয়েছে, জ্যাকিম হালাল রয়েছে, ওআইসি স্মিকের স্ট্যান্ডার্ড রয়েছে, ইউকের স্ট্যান্ডার্ড আছে, ইউএস এর স্ট্যান্ডার্ড আছে, থাইল্যান্ডের স্ট্যান্ডার্ড আছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নেরও একটি হালাল স্ট্যান্ডার্ড রয়েছে। তবে আমরা বর্তমানে সবচেয়ে যেটি গ্রহণযোগ্য এবং লেটেস্ট স্ট্যান্ডার্ড সেটি হচ্ছে স্মিক স্ট্যান্ডার্ড। স্মিক মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্ড মেট্রোলজি ইনস্টিটিউট ফর দ্য ইসলামিক কান্ট্রিজ। তো ওআইসি এই উদ্যোগটি নিয়ে ওআইসি স্মিক নামে এই স্ট্যান্ডার্ড তৈরি করেছে। এটির ওআইসি স্মিক 1 এটি হচ্ছে খাবারের জন্য স্ট্যান্ডার্ড, ওআইসি স্মিক 4 এটি হচ্ছে কসমেটিক্স এর জন্য, ওআইসি স্মিক 2 এটি রয়েছে ট্যুরিজম, হসপিটালিটি, ব্যাংকিং এইসব সেক্টরের জন্য। ওআইসি স্মিক 3 ও আরো একটি স্ট্যান্ডার্ড রয়েছে। তো আমরা আজকে যে আলোচনা করব সেটি হচ্ছে আলোচনা না, আমরা একটু ওভারভিউ করব, আলোচনা করার আসলে সুযোগ নেই, কারণ স্ট্যান্ডার্ড যখন পড়তে হয় তখন আসলে স্ট্যান্ডার্ডের সকল ক্লজ, সকল সাব ক্লজ গুলোকেই
কাজ করতে হয়। আমরা আজকের আলোচনায় তো সেভাবে সময় হবে না, আমরা শুধু মেইন ক্লজ, মেইন যে ক্লজ গুলো বলা হয়েছে সেই ক্লজে আসলে কি বলা হয়েছে সেটি নিয়ে আমরা একটু খুবই সংক্ষেপে আমরা কিছু কথা বলবো। আমরা আসলে সরাসরি জেনারেল, তো এই ওআইসি স্মিক 1/2019 এই স্ট্যান্ডার্ডটিতে বলা হয়েছে জেলা জেনারেল রিকোয়ারমেন্টস ফর হালাল ফুড। এই স্ট্যান্ডার্ডটি আপনারা দেখেন যে এখানে মেইন 13টি ক্লজ রয়েছে। ওআইসি স্মিক 1 এর মধ্যে মেইন 13টি ক্লজ রয়েছে। এই ক্লজগুলোর হাইলাইট বা হেডলাইন নিয়ে আমরা একটু ছোট্ট পরিসরে একটু কথা বলবো। একটি প্রথম ক্লজ হচ্ছে স্কোপ। স্কোপ মানে হচ্ছে এই ক্লজে আপনি কোন কোন বিষয়গুলোকে আপনার স্কোপের মধ্যে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনি কোন কোন ব্যাপারে ফুডের কোন কোন সেক্টরে আপনি হালাল সার্টিফিকেট নিতে পারবেন। তো এর মধ্যে রয়েছে মিট অ্যান্ড মিট প্রোডাক্ট, এগ অ্যান্ড এগ প্রোডাক্ট, সিরিয়াল প্রোডাক্ট, জেনেটিক্যালি মডিফাইড ফুড, রয়েছে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, হানি অ্যান্ড হানি টাইপ প্রোডাক্টস। এরপরে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং, সিরিয়াল বা সিরিয়াল উইথ প্রোটিন, এই ধরনের প্রোডাক্ট, ফিশ ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট। এগুলো আরো আরো বেশ কিছু স্কোপের মধ্যে রয়েছে। আমি সবগুলো অ্যাট এ গ্লান্স হয়তো আমার মনে নেই ওইভাবে। আমরা পুরনো যেদিন ক্লাস করব সেদিন আমরা এই জিনিসগুলো পুরোপুরি আলোচনা করব। নরমেটিভ রেফারেন্সটা কি? রেফারেন্স হচ্ছে যে এই যে ওআইসি স্মিক 1 এই স্ট্যান্ডার্ডটি যে তৈরি হলো, এটি আসলে রেফারেন্স কোন কোন রেফারেন্সকে ভিত্তি করে এই স্ট্যান্ডার্ডটি তৈরি হয়েছে। মূল রেফারেন্স আমি প্রথমেই বলেছি কোরআন এবং হাদিস, এটি হচ্ছে মূল রেফারেন্স। এরপরে তারা স্ট্যান্ডার্ড হিসাবে ফলো করেছে জেকিম হালালের স্ট্যান্ডার্ড ফলো করেছে, তারা ইউরোপীয় স্ট্যান্ডার্ডের যে মেট্রোলজি বিভাগ রয়েছে OIML, অর্গানাইজেশন অফ ইন্টারন্যাশনাল মেট্রোলজি, যেটি ফ্রান্সে অবস্থিত, সেটির রেফারেন্স হিসেবে ফলো করা হয়েছে। এছাড়া শরিয়া বোর্ডের কিছু নীতি নির্ধারণী বিষয় নিয়ে এখানে এই রেফারেন্স গুলো নিয়ে এই স্ট্যান্ডার্ডটি তৈরি করা হয়েছে। টার্মস অ্যান্ড ডেফিনিশনের মধ্যে রয়েছে অনেক কিছু, আমরা সেই আলোচনাগুলো এখনই করতে পারবো না। যেমন ধরেন আমি একটি বললাম, যেমন নাজিশ, নাজিশ এটি একটি ডেফিনেশন রয়েছে। অনেকগুলো ডেফিনেশন এর মধ্যে রয়েছে, যে অ্যাম্ফিবিয়ান অ্যানিম্যাল কারা, তারপর অ্যাকোয়াটিক অ্যানিম্যাল কি, নন হালাল কি, হালাল কি, তারপর কারাকাস কি। এই যে বিভিন্ন টার্মস গুলো স্ট্যান্ডার্ডের মধ্যে আসবে, এই রকম অনেকগুলো টার্মিনোলজি বা পয়েন্ট রয়েছে যেগুলো ডেফিনেশন এই স্ট্যান্ডার্ডের মধ্যে বলা হয়েছে। 4 নম্বরে হচ্ছে প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট আর সার্ভিস, অর্থাৎ যে ফুড প্রোডাক্ট শুধুমাত্র ফুড প্রোডাক্টসই না, সার্ভিসও এর মধ্যে একটি অন্তর্ভুক্ত বিষয় রয়েছে এই স্ট্যান্ডার্ডের আলোচনায়। সবচেয়ে 5 নাম্বার ক্লজ, এই ক্লজটি হচ্ছে এই স্ট্যান্ডার্ডের মধ্যে সবচেয়ে বড় ক্লজ। 5 নাম্বার ক্লজে বলা হয়েছে রিকোয়ারমেন্টস এর কথা। এই জায়গায় আসলে আমি আগেই আপনাদেরকে বলেছি যে কোরআন এবং হাদিস অনেকগুলো আলোচনা অনেক জায়গায় বলা হয়েছে। এই আলোচনার ভিত্তিতে ইসলামিক স্কলাররা হালাল এবং হারামের একটি বড় লিস্ট রয়েছে, যেটি আমরা আসলে এই ট্রেনিং এর এই জায়গায় আলোচনা করে শেষ করতে পারবো না। তারপরেও এই 5 নাম্বার ক্লজে একটি সেগ্রিগেশনের মাধ্যমে, একটি ক্লাস ক্লাস এইভাবে সেগ্রিগেশনের মাধ্যমে হালাল এবং নন হালাল মোটামুটি একটি ধারণা তুলে আনার চেষ্টা করেছে। এখানে প্রথমেই বলা হয়েছে যে এনিম্যাল প্রোডাক্ট, হালাল এনিম্যাল প্রোডাক্ট। তো হালাল এনিম্যাল প্রোডাক্টের মধ্যে আবার ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে ডোমেস্টিক হালাল এনিম্যাল, একটি প্রিডেটরি হালাল এনিম্যাল যেগুলো আসলে হুমকি স্বরূপ না, তারপরে মানুষের জন্য হুমকি স্বরূপ না বা তারা হিংস্র না, এরকম রয়েছে। তারপরে আলোচনা করা হয়েছে প্রেডেটরি ওয়াইল্ড বার্ড বা অ্যানিম্যাল, যেমন বন্য কিন্তু সেটি বৈধ, যেমন
এক ধরনের গরু, বন্য গরু পাওয়া যায়। তারপরে আপনারা দেখে থাকবেন আমাদের দেশেও এক ধরনের খরগোশ রয়েছে যেটা বন্য, পেট এনিম্যাল না, পালা পশু না, কিন্তু সেটি আমাদের জন্য বৈধ। তো এইরকম কিছু এনিম্যালের ক্ষেত্রে রয়েছে হালাল। এরপরে আছে নন হালাল এনিম্যাল কোনগুলো, যেমন কোরআনে সরাসরি যেগুলোর কথা বলা হয়েছে যে শূকর, কুকুর, এগুলোর একেবারে অ্যানসিস্টার সহ, মানে এর কোনো কিছুই বৈধ না। আবার কিছু প্রাণী রয়েছে যেমন ধরেন হাতির মাংস আমাদের জন্য খাওয়া বৈধ না, কিন্তু হাতির দাঁত দিয়ে যদি চিরুনি তৈরি করা হয় সেটি দিয়ে আপনি মাথা আঁচড়ানো বা চুল আঁচড়াতে পারবেন। এক্ষেত্রে আপনার জন্য এটি আসলে নন হালাল বা হারাম হবে না। তারপরে রয়েছে হালাল এনিম্যাল হোক, কিন্তু সেটিকে আপনি কিভাবে জবাই করবেন বা স্লাটারিং করবেন কিভাবে, এটি নিয়ে বেশ বিশদ আলোচনায় 5 নাম্বার ক্লজের মধ্যে বলা হয়েছে যে আপনি যে পশুটি জবাই করবেন সেটি আল্লাহর নামে করেছেন কিনা। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে করলেন, কিন্তু আপনি যে ছুরি বা ইউটেনসিল ব্যবহার করলেন সেটি আসলে ধারালো ছিল কিনা। অনেক সময় আপনারা দেখেছেন যে তাল গাছের যে ডাল বা শাখা রয়েছে তার গায়ে করাতের মতো অনেক ধারালো জিনিস রয়েছে। আপনি ছুরি ছাড়া ওই তাল গাছের ওটি দিয়েও কিন্তু একটি পশু বা মুরগি এদেরকে জবাই করে দিতে পারবেন, কিন্তু সেটি আসলে ইসলাম সমর্থন করে না। আরো অনেক বিষয় রয়েছে যে পশুটিকে আপনি অনেক দূর থেকে নিয়ে এসেছেন, স্লাটারিং হাউসে নিয়ে এখন জবাই করবেন, তাহলে জবাই করার আগে তাকে রেস্ট করার জন্য একটি সময় দিতে হবে। তারপরে পশুটি রোগাক্রান্ত কিনা সেটি দেখে নিতে হবে। বিশেষ করে যাদের স্লাটারিং হাউস রয়েছে তাদের একজন ভেটেরিনারি সার্জন থাকতে হবে এবং তার ইসলামিক জ্ঞান থাকতে হবে। তারপর এখানে আলোচনা করা হয়েছে অ্যাকোয়াটিক অ্যানিম্যাল বা অ্যাকোয়াটিক মানে হচ্ছে সামুদ্রিক বা পানির মধ্যে যে সমস্ত প্রাণী থাকে, বিশেষ করে মাছ বা অন্যান্য প্রাণী, সেগুলোর কোনটি হালাল বা সেটি মরে গেলে হালাল কিনা, মরে গিয়ে ভেসে উঠলে হালাল কিনা, এইরকম ভাবে বলা হয়েছে। নন হালাল কোনটি সেটি আলোচনা করা হয়েছে। অ্যামফিবিয়ান, উভচর প্রাণীর মধ্যে কোনটি সেটি আসলে হালাল না, এমন ভাবে, মানে এই 5 নাম্বার যে ক্লজ রিকোয়ারমেন্টস, এখানে আসলে এই হালাল এবং নন হালাল সম্বন্ধে একটি বিশদ আলোচনা করা হয়েছে। সবচেয়ে বড় ক্লজ এটি। 6 নাম্বার ক্লজ হচ্ছে ফুড প্রসেসিং। এই ফুড প্রসেসিংটা হচ্ছে আপনি যে ফুডটা প্রসেস করবেন সেটি কিভাবে করবেন, তার সোর্সটা কি, অর্থাৎ যে র ম্যাটেরিয়ালস গুলো আপনি ব্যবহার করবেন সেগুলোর সোর্স হালাল কিনা, সেগুলোর সোর্স এনিম্যাল সোর্স কিনা বা প্লান্ট সোর্স কিনা। যদি প্লান্ট সোর্স না হয়, এনিম্যাল সোর্স হয়, তাহলে তার হালাল সার্টিফিকেট থাকতে হবে। তো আপনি সেটি প্রসেস করবেন কিভাবে, আপনার ধরেন যেমন মিট প্রসেস যারা করবে, মিট ইন্ডাস্ট্রি, তারা আসলে একটি রয়েছে জবাই দেয়া ছুরি দিয়ে, আর একটি রয়েছে অটোমেটিক মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি। তাহলে সেখানে যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করবে, যদিও পরের ক্লজে আবার এটি মেশিনারি, এই যে 7 নাম্বার ক্লজে বলা হচ্ছে, কিন্তু 6 নাম্বারে হচ্ছে আপনি প্রসেসের সময় যে মিক্সিং করবেন সেখানে হাইজিন স্যানিটেশন মেনটেন হচ্ছে কিনা সেই জিনিসগুলো দেখবেন, এবং বিশেষ করে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট আপনি ব্যবহার করবেন সেইগুলোর সোর্সটা হালাল কিনা এই জিনিসগুলো এনশিওর হতে হবে। 7 নম্বরে বলা হচ্ছে মেশিনারি, ইউটেনসিল, প্রোডাকশন লাইন, এই জিনিসগুলো আমরা যারা ফুড ইন্ডাস্ট্রিতে বা কসমেটিক বা যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি তারা দেখবেন যে একটি বড় প্রোডাকশন লাইন থাকে, এর সাথে ছোট ছোট অনেকগুলো ভেসেল থাকে, ইউটেনসিল থাকে, মেশিন, আরো কিছু মেশিনারিজ থাকে, তো সেই কনভেয়ার বেল্ট থাকে। এর প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনার হালাল এনশিওর করতে হবে। যেমন সাপোজ আপনি বেভারেজ ইন্ডাস্ট্রিতে আপনি বেভারেজ তৈরি করবেন, তো যে কনভেয়ার বেল্টের উপর দিয়ে আপনার জুস গুলো যাবে বা যে ফিলার নজেল দিয়ে আপনার জুসটা পড়বে, সেটি যদি আপনার ঠিক মতো স্যানিটাইজ না করা হয় তাহলে কি হলো, আপনার ওই মেশিনটা ক্রস কন্টামিনেশন হয়ে গেল, অর্থাৎ আপনার পণ্যটি
হালাল কিন্তু কোনো কারণে ক্রস কন্টামিনেশন হয়ে সেখানে নন হালাল কিছু বা ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া বা একজন লোক কাজ করছে তার শরীর থেকে তার গায়ে ঘা রয়েছে সেই ঘা থেকে একটু পুঁজ চলে গেল, তাহলে আপনার পণ্যটি পুরোপুরি হারাম হয়ে গেল। তার মানে মেশিন, ইউটেনসিল, প্রোডাকশন এই জিনিসগুলো যে কোনোভাবে ক্রস কন্টামিনেশন না হয়, এবং সেটি যদি ক্রস কন্টামিনেশন হয় বা এর আগে নন হালাল পণ্য প্রোডাকশন হয়, তাহলে আপনি সেটিকে হালাল পণ্য প্রোডাকশনের সময় ইসলামী শরিয়া অনুযায়ী ওয়াশিং করা হয়েছে কিনা এই বিষয়গুলো এনশিওর করতে হবে, হাইজিন স্যানিটেশন ঠিক করা হয়েছে কিনা এই বিষয়গুলো এনশিওর করতে হবে, কোনো প্রকার নন হালাল দ্বারা ক্রস কন্টামিনেশন হয়েছে কিনা এই বিষয়গুলো এনশিওর করতে হবে। তেমনি ভাবে স্টোরেজ, ডিসপ্লে, সার্ভিস অ্যান্ড ট্রান্সপোর্ট এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে হ্যান্ডেলিং করতে হবে। যেমন স্টোরেজের ক্ষেত্রে আপনি যে জায়গাতে সাধারণত প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে ওয়্যার হাউস থাকে, এখন ধরেন আমি যে ওয়্যার হাউসে রাখবো সেই জায়গায় আমার অ্যালকোহল আছে, ইথানল আছে, ঠিক ইথানলের পাশেই আমি সাপোজ রাখলাম সুগার, এবং সেটির মধ্যে কোনো সেগ্রিগেশন নাই, কোনো কারণে অ্যালকোহলের ড্রামটি পড়ে গেল এবং সুগারের সাথে মিশে গেল, তাহলে আমি বুঝতে পারিনি, হয়তো আমার যে স্টোরে ওয়্যার হাউসে যে ছেলেটি কাজ করে সে তার বস বা তার সুপারিয়র যিনি আছেন তিনি তাকে এই ব্যাপারে চার্জ করবেন বলে তিনি হয়তো লুকিয়ে গেছেন, কিন্তু ওই সুগার আপনি আপনার খাদ্যে ব্যবহার করেছেন, তাহলে আপনার খাদ্যটি কিন্তু নন হালাল হয়ে গেল। অথচ এই কারণে যে ওয়্যার হাউস সেই জায়গায় হালাল এবং নন হালাল পণ্যগুলো সেগ্রিগেটেড করে রাখতে হবে, অর্থাৎ হালাল যদি নন হালাল পণ্যের সাথে একই জায়গায় রাখা যাবে না। আমি আপনাদের যদি একটু বলে থাকি, একটু উদাহরণ দেই, সেটি হচ্ছে আমি যখন ইমারকে কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে হালালের সার্টিফিকেশন গুলো নেওয়ার জন্য কাজ করছিলাম, তখন অনেকগুলো অডিট ফেস করতে হয়েছে, বিশেষ করে বিএসসিআই এর। তো ওনারা বিশেষ করে র ম্যাটেরিয়ালস, ফিনিশ গুড স্টোরেজ এবং পণ্য পরিবহনের সময় যে ট্রাক বা যান সেটি পরিষ্কার রয়েছে কিনা, তারপরে যে সমস্ত মেশিনারি যে গ্রিজ ব্যবহার করা হয় এই গ্রিজের সোর্স কিন্তু সাধারণত হালাল হয়ে থাকে না, নন হালাল সোর্স হয়ে থাকে। তো সে কারণে এই গ্রিজটি ওই পণ্যের মধ্যে কোনোভাবে যাচ্ছে কিনা সেটিও এনশিওর করতে হবে। তার মানে আপনার স্টোরেজ, ট্রান্সপোর্ট, ডিসপ্লে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আপনার হালাল ওয়েতেই যেতে হবে। 9 নম্বরে রয়েছে হাইজিন, স্যানিটেশন অ্যান্ড ফুড সেফটি। আমরা প্রথমেই বলেছি যারা ফুডের সাথে রয়েছেন তারা যদি হ্যাসাব, HACCP অর্থাৎ হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এই স্ট্যান্ডার্ড সম্বন্ধে জেনে থাকেন, FSSC বা ফুড সেফটি সিস্টেম সার্টিফিকেশন বা ISO 22000 অথবা FSMS ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম সম্বন্ধে জেনে থাকেন, অথবা BDS বাংলাদেশ স্ট্যান্ডার্ড BDS 8 এখানে জেনে থাকেন, অথবা ISO 22001-2 সেখানে যে জিএমপির স্ট্যান্ডার্ড রয়েছে, সব জায়গায় হাইজিন, স্যানিটেশন, জুয়েলারি পলিসি নিয়ে খুব স্ট্রংলি বলা হয়েছে। ফলে হালালের আমরা যে স্ট্যান্ডার্ডটি পড়ব OIC SNCC 1 সেখানে এই রেফারেন্স গুলোর কথা বলা হয়েছে, ISO 22000, হ্যাসাব, কোডেক্স এলিমেন্টারিয়াসেস, CAC, CAC 1 এই স্ট্যান্ডার্ড গুলোতে হাইজিন, স্যানিটেশন, আর হাইজিন স্যানিটেশন সম্বন্ধে আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কিন্তু হালালের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কি শুধুমাত্র সিআইপি সিওপি করলেই হবে না, বরং ইসলামী শরিয়া অনুযায়ী আপনাকে পরিচ্ছন্ন বা পরিষ্কার করতে হবে। এরপর আসছে ভ্যালিডেশন বা ভেরিফিকেশন, অর্থাৎ একটি প্রসেস বা প্রোডাকশন ফুল লাইন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পয়েন্টে আপনার যে চেকিং রয়েছে, এই চেকিং এর মাধ্যমে আপনার যে পণ্যটি উৎপন্ন হচ্ছে সেটি ভ্যালিডেশন করে নিতে হবে। ওই প্রসেসটি লাইনটি প্রথমে ভ্যালিডেশন করে নিতে হবে যে এখানে কোনো প্রকার এইভাবে যদি আমি প্রসেসটি চালাই তাহলে নন হালাল কোনো কিছু এখানে, এর সাথে অনেক কিছু জড়িত, মেশিন ক্লিনিং, পণ্য যে সমস্ত র ম্যাটেরিয়ালস সেইগুলো, যে সমস্ত মানুষগুলো কাজ করছে তাদের হালালের সম্বন্ধে ধারণা থাকা, তাদের পোশাক, তাদের হাইজিন, স্যানিটেশন, তাদের জুয়েলারি পলিসি, এই সকল কিছু জড়িত।
এই জিনিসগুলো মাধ্যমে যদি একটি প্রসেস লাইন থেকে শেষ ফিনিশ প্রোডাক্টটি আমার হালাল পণ্য বের হয়, তাহলে ওই লাইনটিকে ভ্যালিড করা হলো, অর্থাৎ এটি ভ্যালিডেশন প্রসেস। আর ভ্যালিড হয়ে যাবার পরে নিয়মিত সেখানে যে মনিটরিংটি করা হয় সেটি হচ্ছে ভেরিফিকেশন, ডেফিনিশন অ্যান্ড ট্রেসিবিলিটি। এখন আপনি আইডেন্টিফিকেশন অ্যান্ড ট্রেসিবিলিটি, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে আপনার প্রত্যেকটি র ম্যাটেরিয়ালসে যদি চালান, কোন সাপ্লায়ারের কাছ থেকে আপনি এই র ম্যাটেরিয়ালসটি ক্রয় করেছেন, সেই ট্রান্সপোর্ট সিস্টেম কিভাবে ছিল, লোড আনলোডিং ঠিক ছিল কিনা, ওয়্যার হাউসে ঠিক মতো রাখা হয়েছে কিনা, আপনার কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট ইনকামিং ম্যাটেরিয়াল চেক করেছে কিনা, করার সময় যে রেজাল্ট, সেই রেজাল্টটি তারা রিপোর্টটি শেয়ার করেছে কিনা, সেই রিপোর্ট রয়েছে কিনা, সেই ম্যাটেরিয়ালটি কিউসি পাস হয়ে যাবার পরে প্রোডাকশন যে ব্যবহার করছে সেই জায়গাটিতে ঠিকমতো প্রসেস মেনটেন করা হচ্ছে কিনা, এর প্রত্যেকটি রেকর্ড যদি থাকে তাহলে সেটিকেই বলা হচ্ছে ট্রেসেবিলিটি। ট্রেসেবিলিটি মানে হচ্ছে ট্রেস করার সুযোগ। এটিকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ফরওয়ার্ড ট্রেসেবিলিটি, একটি ব্যাকওয়ার্ড ট্রেসেবিলিটি। অর্থাৎ প্রোডাকশন হয়ে গেল, তার পরের যে স্তরটি অর্থাৎ ট্রান্সপোর্টেশন, তারপর জাহাজে গেল, কন্টেনারে ভরা হলো, সমুদ্রে গেল, আরেকটি দেশে গেল, সেই দেশের মানুষ ব্যবহার করার আগ পর্যন্ত পুরা যে চেইন, এই চেইনের প্রত্যেকটি জায়গায় যে মেনটেন, সেটি হচ্ছে ফরওয়ার্ড ট্রেসেবিলিটি, রেকর্ড মেনটেনিং। এবং এর আগে পণ্যটি তৈরির আগে যে র ম্যাটেরিয়াল কে শুরু করে মেশিন, ম্যাটেরিয়াল, প্রোডাকশন এই পর্যন্ত যে রেকর্ডগুলো রাখা হলো সেটি হচ্ছে ব্যাকওয়ার্ড ট্রেসেবিলিটি। অর্থাৎ আপনার একটি পণ্য, সাপোজ যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে বেশ কিছুদিন, কয়েক বছর আগে নেসলের সারা পৃথিবীব্যাপী নেসলে কোম্পানির যে মাংস, গরুর মাংস তারা প্রোভাইড করেছিল, সেটিতে পরীক্ষা করে দেখা গিয়েছিল যে শতকরা প্রায় 1% ঘোড়ার মাংসের মিশ্রণ রয়েছে। তখন কি করা হয়েছে, বিশ্ব বাজার থেকে তারা এই পণ্যটি উঠিয়ে নিয়েছে। এখন কিসের ভিত্তিতে তুলে নিবে? কারণ তার প্রোডাকশনের সময় তার কাছে এই ট্রেসিবিলিটি ছিল, কোন চালানে কি ব্যবহার করা হলো, এই জিনিসগুলো তাদের কাছে রেকর্ড ছিল। ওই রেকর্ডের ভিত্তিতে সে কোন লটের কোন পণ্যে এটি যেতে পারে সেই লটটিকে তারা বাজার থেকে তুলে নিয়েছে। তো এই কারণে ট্রেসিবিলিটি এবং আইডেন্টিফিকেশন খুবই জরুরি। এরপরে হচ্ছে প্রেজেন্টেশন ফর দ্য মার্কেট। এখানে এটি একটি গুরুত্বপূর্ণ। এই জায়গায় প্রেজেন্টেশন ফর দ্য মার্কেট মানে হচ্ছে প্যাকেজিং বা অ্যাডভার্টাইজিং। অর্থাৎ প্যাকেজিং এর ক্ষেত্রে আপনার যে প্যাকেজিং ম্যাটেরিয়ালে যে সমস্ত ক্লেম করবেন, আপনি সাপোজ বলছেন যে এই ক্রিমটি ব্যবহার করলে রং ফর্সা হয়, আসলেই সেটি রং ফর্সা হয় কিনা এটার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি সেটি যদি লেখেন তাহলে সেটি ভ্যালিড, সেটি ইসলাম বৈধ বলবে। কিন্তু সেটি যদি না হয় তাহলে এটিকে ইসলাম সমর্থন করবে না। তেমনি ভাবে আপনি অ্যাডভার্টাইজ দিবেন, সাপোজ ধরেন আপনার পণ্য একটি লিপস্টিক আপনি ব্যবহার করবেন, আপনি একটি মেয়ে মানুষকে দিয়ে অ্যাডভার্টাইজ দিবেন, কিন্তু সেই মেয়ে হচ্ছে আপনার পর্দা সম্বলিত পোশাক সে পরেনি। এই ধরনের অ্যাডভার্টাইজের ক্ষেত্রে যদি ইসলামিক ইথিক্সের সাথে কনফ্লিক্ট, সেইভাবে সার্ভিস আপনি করতে পারবেন না। আরেকটি হলো লিগাল রিকোয়ারমেন্ট। যে দেশে এই হালাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন ইমপ্লিমেন্ট করা হবে, ওই দেশের যে স্ট্যান্ডার্ড, যেমন বিএসটিআই বাংলাদেশের রেগুলেটরি বডি, তাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটি মেনে চলতে হবে। এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে একটু আপনারা বলবেন। হালাল স্ট্যান্ডার্ডটি ওআইসি ইসমিক এবং এর আগের যে আলোচনা আমরা করলাম, আসলে আমরা একটু সংক্ষিপ্ত আকারে আজকে আমরা সামারি আকারে আলোচনা করেছি। আমরা মূল ট্রেনিং এ এই জিনিসগুলোকে একটু ইলাবোরেট করে ভালোভাবে একটু ডিটেলস আমরা কথা বলবো। তো আজকের এই আলোচনা এই পর্যন্ত। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, কেউ একজন বলবেন কি? শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? হ্যালো,
আদনান, আমাকে শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে। কেউ একটু রেসপন্স করেন প্লিজ আপনারা। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আপনারা শুনলে ভালো। আমি মানে আপনারা একটু রেসপন্স করলে হয় কি যে আমি বুঝতে পারবো যে না আপনারা আসলে এখানে শুনছেন কথাগুলো, বা আপনারা স্লাইডটি দেখছেন, বা আপনারা এখানে গুরুত্বের সাথে রয়েছেন। আপনাদের এই পর্যন্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে, কেউ একজন, যদি না থাকে আমরা আরো একটু ছোট দু একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। আমি সামনের দিকে যাই। আমি একটু শর্টে তুলে ধরবো। আসলে এই জায়গায় আমরা একটি চেকলিস্ট করেছি এই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে। সেই চেকলিস্টে তুলে ধরা হয়েছে যে আমাদের আসলে যারা আমরা হালাল সার্টিফিকেশন নিতে চাই তাদের মূল কোন ডকুমেন্টেশন বলুন আর বিভিন্ন জায়গার ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো ফলো করব সেই বিষয়গুলো একটু তুলে আনা হয়েছে। আমি একটু শর্টে, আসলে আলোচনা আমাদের 1.5 ঘন্টা হয়ে গেল, আমরা 1 ঘন্টার মধ্যে করতে চেয়েছিলাম, তো আমি একটু শর্টে বলি। দেখুন, আমরা 23টি পয়েন্ট এখানে এনেছি। প্রথমে যদি আমরা বলি তাহলে যেটি 1 নম্বরে, সেটি হচ্ছে লিস্ট অফ পার্সোনেল উইথ রিলিজিয়াস অ্যান্ড ডেজিগনেটেড এরিয়া অফ প্রোডাক্ট প্রসেসিং, অর্থাৎ যে মানুষগুলো আপনার প্রসেসিং এরিয়াতে কাজ করে তাদের একটি লিস্ট তৈরি করতে হবে, এবং তাদের মধ্যে কতজন মুসলিম কতজন নন মুসলিম সেটিও একটি লিস্ট তৈরি করতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে লিস্ট অফ ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড হালাল সার্টিফিকেটস অফ ম্যানুফ্যাকচারার, অর্থাৎ যত ইনগ্রিডিয়েন্টস থাকবে সেই ইনগ্রিডিয়েন্টস গুলোর হালাল সার্টিফিকেট আপনাকে জোগাড় করতে হবে। যদি না থাকে তাহলে সেটির অরিজিন কি, কোন সোর্স থেকে এসেছে সেই সোর্স লাগবে, এবং ওই সাপ্লায়ারের কাছ থেকে একটি তার নিজস্ব প্যাডে একটি ডিক্লারেশন লাগবে যে এটি কোনো নন হালাল বা এনিম্যাল সোর্স থেকে নেওয়া হয়নি। 3 নম্বরে হচ্ছে লিস্ট অফ ক্লিনিং স্যানিটেশন এজেন্ট, যে ক্লিনিং এজেন্ট ব্যবহার করবেন সেগুলো নন হালাল কিনা। 4 লিস্ট অফ ইকুইপমেন্ট, আমরা আগেই আলোচনা করেছি এই ইকুইপমেন্ট অফ ম্যানুফ্যাকচারার, এই ইকুইপমেন্টের লিস্ট লাগবে। 5 হচ্ছে ক্লিনিং প্রসিডিউর অফ ইকুইপমেন্ট ইউটেন্সিল ইনস্ট্রুমেন্ট, এটার একটা এসওপি লাগবে। ইকুইপমেন্ট গুলো সিআইপি সিওপি কিভাবে করেন সেগুলোর এসওপি থাকতে হবে। স্পেসিফিক আইডি নাম্বার অফ দ্য ইকুইপমেন্ট, পাইপলাইন প্রসেসিং অফ হালাল কসমেটিক্স অর ফুড, যে পাইপলাইন গুলো ব্যবহার করা হয় প্রসেসিং এর ক্ষেত্রে, কোনটা স্টিমের লাইন, কোনটা পানির লাইন, কোনটা গ্যাসের লাইন, কোনটা ভ্যাকুয়াম এয়ার বা ভ্যাকুয়াম প্রেসারের লাইন, এই জিনিসগুলো বিভিন্ন রং দ্বারা আইডেন্টিফাই করা এবং লেখা থাকতে হবে। প্রসেস লাইন ডিস্টিংগুইশিং মার্কিং ইন লাইন, প্রসিডিউর শিফটিং ফ্রম নন হালাল টু হালাল, যেটি আমরা আগেই আলোচনা করেছি। আসলে এই আলোচনাগুলো স্ট্যান্ডার্ডের, যখন আমরা স্ট্যান্ডার্ডটি ফুল পড়বো সেখানে এই আলোচনাগুলো ফুল চলে আসবে, যে আপনি মার্কিং করবেন যে প্রসেস থেকে মিক্সিং আলাদা, বা মিক্সিং এ কোনো প্যাকেজিং এরিয়া থেকে আপনার আলাদা রাখা হয়েছে এবং কোনো ক্রস কন্টামিনেশনের সুযোগ নেই, সেইভাবে ডিজাইনটা করতে হবে, এবং তার একটি ফ্লো চার্ট থাকবে। এরপরে রয়েছে প্রসিডিউর অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ স্টোরেজ অফ ইনগ্রিডিয়েন্টস, কিভাবে ওই যে স্টোরেজ ট্রান্সপোর্টের কথা আমরা বললাম যে আপনি র ম্যাটেরিয়াল কিভাবে রাখছেন, সেই ব্যাপারগুলো এখানে উঠে আসবে। 9 নম্বরে বলা হচ্ছে প্রসিডিউর অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের আমরা একবারেই বলে দিয়েছি স্টোরেজ, ট্রান্সপোর্ট, ভেহিকেল সবকিছুর একটা প্রসিডিউর থাকতে হবে। সোর্স অফ ওয়াটার, যে পানি ব্যবহার করা হবে সেটার সোর্স, এবং এই ওয়াটারটি আসলে মানুষের জন্য নিরাপদ কিনা সেগুলোর জন্য মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট সহ আরো বেশ কিছু টেস্ট থাকতে হবে। ডেইলি হাইজিন রেকর্ড অ্যান্ড পার্সোনাল ইকুইপমেন্ট ইউটেন্সিল, প্রতিদিন মানুষ ইউটেন্সিল ইকুইপমেন্টের ক্লিনিং এর বা হাইজিনের রেকর্ড রাখতে হবে। এই সিসিপি অর্থাৎ হালাল ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট স্টাডি থাকতে হবে, এবং প্রসেস ফ্লো ডায়াগ্রাম সহ। ডেইলি রেকর্ড অফ প্রসেস মনিটরিং
including attendant people of the specific process area. মানুষগুলো কোন এরিয়ায় কাজ করছে তাদের এবং প্রতিদিনের কাজের রেকর্ডিং এবং মনিটরিং থাকতে হবে। যদি পিআরপি, ওপিআরপি, সিসিপি ডিক্লেয়ার করা থাকে তাহলে সেই জায়গাগুলো কিভাবে মনিটরিং হচ্ছে সেটি থাকতে হবে। ডেইলি রেকর্ড অফ ক্লিনিং, রেসপেক্টিভ পিপুল, ইকুইপমেন্ট, আমরা আগেই একবার বলেছি, তারপরে আবার বলছি যে স্টোরেজ এরিয়া, ফ্লোর, ওয়াল, পার্টিশন, এই জিনিসগুলো ক্লিনিং এর চেকলিস্ট থাকতে হবে। ডেইলি রেকর্ড অফ কোয়ালিটি টেস্ট রেজাল্ট অফ মাইক্রোঅর্গানিজম অর আদার অ্যাপ্লিকেবল, এই যে মাইক্রোবায়োলজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে সেটির ডেইলি রেকর্ড থাকতে হবে যে যে এরিয়াতে প্রযোজ্য। ডেইলি রেকর্ড অফ স্টোরেজ, র ম্যাটেরিয়ালস, ইন্টারমিডিয়েট প্রোডাক্টস অ্যান্ড ফিনিশ প্রোডাক্ট, এইগুলোরও র ম্যাটেরিয়ালস কোথায় রাখি, ফিনিশ গুডস কোথায় রাখি, প্রত্যেকটিরই রেকর্ড থাকতে হবে। ডেইলি রেকর্ড অফ পেস্ট কন্ট্রোলিং অ্যাট দ্য প্রসেস অ্যান্ড স্টোরেজ এরিয়া, পেস্ট কন্ট্রোলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটি রেকর্ড থাকতে হবে। স্টাডি অফ ডিক্লারেশন অফ এক্সপায়ারেশন, বেস্ট বিফোর এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ এটি থাকতে হবে র ম্যাটেরিয়ালস এবং ফিনিশ গুড সবগুলোতে। প্রপার আইডেন্টিফিকেশন অ্যান্ড ট্রেসিবিলিটি অফ প্রোডাক্ট, প্রসেস, সার্ভিস, আমরা এর আগেই বললাম ট্রেসিবিলিটির কথা। তো এই ট্রেসিবিলিটির জন্য প্রত্যেকটা জায়গাতে প্রপার আইডেন্টিফিকেশন এবং রেকর্ড থাকতে হবে। ক্লেম, ডিক্লারেশন, এক্সপ্রেশন অ্যাবাউট হালাল আর আদার রিলেভেন্ট কনজিউমার নোটিফিকেশন, যেটি বললাম যে সার্ভিসের ক্ষেত্রে প্যাকেজিং এর গায়ে আপনি বলছেন যে এটি খুবই খেলে এই পণ্যটি খেলে আপনার এত ক্যালোরি আপনার শরীরে চলে যাবে, এটির কোনো ক্ষতিকর ইফেক্ট নেই, আপনি লিখে দিলেন, কিন্তু সত্যি সত্যি সেটি আসলে হচ্ছে কিনা তার নিউট্রিশন ফ্যাক্ট ক্যালকুলেশন এই জিনিসগুলো টেস্টের মাধ্যমে ভ্যালিড করে দিতে হবে। ইনফরমেশন অফ লেবেলিং, লেবেলে আপনি কোনো দেশের যে রেগুলেশন অর্থাৎ বিএসটিআই বা বিডিএস এর যে রেগুলেশন বলছে সেই অনুযায়ী আপনি লেবেলে ইনফরমেশন দিবেন এবং কোনো ভুল ইনফরমেশন দিতে পারবেন না। অল কাইন্ডস অফ লিগাল রিকোয়ারমেন্ট, যে সমস্ত ট্রেড লাইসেন্স, এনভায়রনমেন্টাল লাইসেন্স, ফায়ার লাইসেন্স, অথরাইজেশন, বিএসটিআই লাইসেন্স, সার্টিফিকেট, পিসিআর, অ্যাসিড লাইসেন্স, ফ্যাক্টরি লাইসেন্স, এই সমস্ত লাইসেন্সগুলো লাগবে। অর্থাৎ এই 23টি পয়েন্টে আপনাকে, আপনি যদি সার্টিফিকেশনের জন্য কাজ করেন তাহলে এই 23টি পয়েন্ট সম্বন্ধে আপনার জানতে হবে। তাহলে আমরা মনে হয় একটি আমি একটু সরি, আমার মনে হয় আমরা মিউট হয়ে আছে, একটু আনমিউট করতে হবে। সরি সরি আসলে একটু মাঝে ইন্টারাপ্ট হয়ে গেছে। আমি যেহেতু একটি ফাইল ওপেন করেছিলাম, ওই ফাইলের পাশাপাশি অন্য একটি ইউটিউবের চালু হয়ে যাবার কারণে নেটটি অন্য জায়গায় চলে গেছে। তো যাই হোক, আমরা
যে ব্যাপারটি নিয়ে কথা বলছিলাম, আমরা প্রায় শেষের দিকে এসেছি। আমরা আসলে ক্লোজ গুলো আমরা ট্রেনিং আমরা আগের স্লাইডে কথা বলছিলাম যে আমাদের কি লিস্ট গুলো আপনারা শুনতে পাচ্ছেন? আপনার শোনা যায়? জি ভাইয়া, এখন ক্লিয়ার। তাহলে আমরা যেটি বলছিলাম যে বিএসটিআই থেকে যদি আমরা হালাল সার্টিফিকেশন নেই, তাহলে কোন পদ্ধতিতে আগাতে হবে সেটি আমরা স্টেপ বাই স্টেপ একটি ছোট্ট আকারে এখানে বলেছি। আপনারা দেখবেন যে হালাল অ্যাপ্লিকেশন ফর হালাল সার্টিফিকেশন, প্রথমে আপনাকে হালাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তার আগে অবশ্যই এই স্ট্যান্ডার্ড সম্বন্ধে আপনাকে জেনে নিতে হবে, যে আপনি যে ওআইসি স্পিক 1 এই স্ট্যান্ডার্ড সম্বন্ধে জানতে হবে। তারপরে হালালের জন্য প্রথমে বিএসটিআই কে আপনি আবেদন করবেন, করলে তারা আপনার আবেদন অ্যাকসেপ্ট করার পরে একটি নির্দিষ্ট সময় দিবে। এই সময়ের পরে তারা বলবে যে অমুক দিন আপনার প্ল্যান্টে আমরা অ্যাসেসমেন্ট করতে চাই এই স্ট্যান্ডার্ডের আলোকে। তবে আবেদনের সময় আপনাকে কিছু জিনিস প্রোভাইড করতে হয়। সেটা হলো যে পণ্যের আপনি সার্টিফিকেশন নেবেন সেটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট, ওইটার একটি প্রসেস ফ্লো চার্ট এবং একটি হালাল প্ল্যান, এই জিনিসগুলো শেয়ার করে আবেদন করতে হয়। তারপরে তারা ডেট দিলে প্রথম ধাপে একটি প্রথম ধাপের অডিট সম্পন্ন করা হয়। সেই ধাপের অডিটে বেশ কিছু ফাইন্ডিংস বা এনসি তারা রেজ করে, সেই এনসি গুলো ক্লোজ করে তাদেরকে ফিডব্যাক দিতে হয়। দেওয়ার পরে তারা দ্বিতীয় ধাপের অডিট করে। এই দ্বিতীয় ধাপের অডিটে আবার কিছু ফাইন্ডিংস অনেক সময় আসে বা আসে না, অনেক সময় বেশিরভাগ সময় এসে যায়, কিছু ফাইন্ডিংস তো আসেই। তো সেই ফাইন্ডিংস এর এগেনস্টে আবার ফাইন্ডিং গুলো ক্লোজ করতে হয়। যদি মেজর নন কনফর্মিটি হয় তাহলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লোজ করে সেই ক্লোজিং রিপোর্টটা বিএসটিআই কে দিতে হয়। দেওয়ার পরে বিএসটিআই এ 3 মাস অন্তর অন্তর একটি বোর্ড বসে এই ব্যাপারে। সেই বোর্ডে যিনি এই অডিট বা অ্যাসেসমেন্ট করেন উনি এই ডাটাগুলো নিয়ে যান এবং একটি স্লাইড তৈরি করেন প্রেজেন্টেশন। তখন ওই বোর্ডে উপস্থাপন করা হয় পণ্য সহ। তারপরে বোর্ডে 15 জনের সদস্য থাকে। তারা যদি এই অডিটরের অ্যাসেসমেন্টকে মূল্যায়ন করে সবাই সম্মতি গ্রহণ করে, তখন ওই প্রেজেন্টেশনটা দেখানো হয়। এটার ভিত্তিতে ফাইনালি একটি হালাল সার্টিফিকেট রেজ করা হয়। তো এই ক্ষেত্রে যে জিনিসগুলো কঠিন হয় সেটি হচ্ছে যখন অ্যাসেসমেন্ট বা অডিটে আসে তখন আসলে ফুড সেফটি সিস্টেমের সমস্ত রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হয়, জিএমপি ফুলফিল করতে হয় এবং এই স্ট্যান্ডার্ডে যে জিনিসগুলো বলা আছে হালাল নন হালাল এই জিনিসগুলো সবই এনশিওর করতে হয়। আমি আগেই একবার বলেছি, আমরা যেহেতু শেষের দিকে একেবারে আলোচনার, আমি একটু বলছি যে এই অডিটটা যদি কমপ্লাই করে মানুষ, তাহলে এখানে শুধুমাত্র হালাল অ্যাসুরেন্সই হয় না, বরং ফুড সেফটি অ্যাসিওর হয়ে যায়। কারণ হচ্ছে আইএসও 22000 এটিকে এই স্ট্যান্ডার্ডের মধ্যে বলা আছে এটি কমপ্লাই করতে হবে, তারপরে জিএমপি কমপ্লাই করতে হবে। তার মানে হচ্ছে এই ফুডটি যেটি হালাল সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, এই ফুড এটি নন মুসলিমদের জন্যও সেফ। আমি আপনাদের একটি উদাহরণ দিতে বলি যে আমি যখন হালালের সার্টিফিকেট নিতে কাজ করছিলাম ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে, তখন আমাদের একটি পণ্যের মধ্যে অ্যালুরা রেড নামের একটি কালার ছিল। এই কালারটা কিন্তু নন হালাল না, কিন্তু এই কালারটার যে সিওএ কোয়া সার্টিফিকেট অফ অ্যানালাইসিস, সেখানে একটি জায়গায় লেখা রয়েছে যে ইউএস এর এফডিএ এই কালারটাকে অদূর ভবিষ্যতে ব্যান করতে যাচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়ন তারা এই কালারটাকে তাদের দেশে অ্যালাউ করে না। অথচ ওই কালার বাংলাদেশে কিন্তু এখনো ব্যান না। তারপরে ওই কালারটা থাকার কারণে ওই পণ্যগুলোর সার্টিফিকেট 7টা পণ্যের সার্টিফিকেট বিএসটিআই হেল্ড আপ করে রেখেছিল এবং যতদিন পর্যন্ত ওই কালার পরিবর্তন করে অন্য কালার ব্যবহার করে নতুন পণ্য আমরা বিএসটিআই সাবমিট না করেছি ততদিন পর্যন্ত সার্টিফিকেট ইস্যু হয়নি। তার মানে সেটি কিন্তু হালাল কালার ছিল, নন হালাল ছিল না, ফুড গ্রেড কালার ছিল, কিন্তু যেহেতু ইন ফিউচারে সেটি কার্সিনোজেনিক হতে পারে এইরকম একটা ডিক্লেয়ার এফডিএ থেকে ছিল, এটার ভিত্তিতে যে সেটা মানুষের জন্য ক্ষতিকর, অতএব এটির হালাল সার্টিফিকেট হবে না।
তার মানে যদি আমরা হালাল সার্টিফিকেট নিই তাহলে আমাদের কোয়ালিটি এবং ফুড সেফটি এই দুটো জিনিসও এনশিওর হয়ে যায়। আমরা আলোচনার একেবারেই শেষ দিকে, আমরা একটু কথা বলবো একটি বিষয়, আমরা আর না যাই, আমি আপনাদেরকে একটু শর্টে একটা জিনিস একটু দেখাতে চাই, সেটি হচ্ছে না এ জায়গায় না, আমরা কিভাবে আসলে হেসাব প্ল্যান বা হালাল প্ল্যানটা করব। এটি আমরা আমাদের যে মূল আলোচনা ট্রেনিং যখন হবে সেদিন আমরা এই ব্যাপারটি একটু ডিটেলস দেখাবো। আজকে আসলে আমাদের সময় খুব কম থাকার কারণে আমরা সেভাবে দেখাতে পারবো না। আমি শুধু আপনাদেরকে একটু হিন্টস দিচ্ছি যাতে আপনাদের এই বেসিক ক্লাসটাতে একটু হিন্টস হয়। দেখুন এখানে একটি প্রসেস, আমি প্রথমে বললাম না একটি প্রসেস ফ্লোচার্ট দেওয়া হয়েছে, যে এই যে স্টার্ট প্রসেস থেকে র ম্যাটেরিয়ালস, প্যাকেজিং ম্যাটেরিয়ালস, তারপরে ট্রান্সফার টু সেন্ট্রাল স্টোর, কিউসি কিভাবে পাস দিচ্ছে, এরপর র ম্যাটেরিয়ালসটা কোথায় যাচ্ছে, কিভাবে মিক্সিং হচ্ছে, বাল্ক প্রোডাক্ট তৈরি হচ্ছে, কিউসি আবার টেস্ট করছে, প্রাইমারি প্যাকেজিং হচ্ছে, সেখান থেকে পিএম সাপ্লাই কিভাবে হচ্ছে বা প্যাকেজিং ম্যাটেরিয়াল, সেকেন্ডারি প্যাকেজিং কি করছে, পুরো ডিটেলস একটি ফ্লোচার্ট এটি দিতে হয়। এরপর একটি হেসাব প্ল্যান, এই প্ল্যানের মধ্যে দেখেন এখানে একটি হচ্ছে HACCP 1 আর 2 হচ্ছে OPRP 1, সেটি কিভাবে এখানে বলা হচ্ছে, হ্যাজার্ড কিভাবে ডেসক্রিপশন করা হবে, কিভাবে প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হবে, কন্ট্রোল মেজার কিভাবে করা হবে, এইভাবে একটি প্ল্যান তৈরি করতে হয়। এর পেছনে আরো কিছু কাজ আছে, সেটি হচ্ছে একটি চার্ট থাকে এখানে, একটু আমি দেখাই, দেখেন এই পাশে নিচে আপনার এক্স অক্ষে, ওয়াই অক্ষে রয়েছে লাইভলিহুড টু অকার আর এক্স অক্ষে রয়েছে সিভিয়ারিটি অফ দ্য ইফেক্ট। তো এখানে এই যে দেখেন 1 2 3 4 এই জায়গায় এই ওয়াই অক্ষে যেমন এক্স অক্ষে যেমন মার্কিং রয়েছে, এই ওয়াই অক্ষেও রয়েছে। তো আমার সিভিয়ারিটি কত, সেটা কত মার্কের উপরে গেলে সেটি সিগনিফিকেন্ট হবে বা মেজর নন কনফর্মিটি হবে বা সিসিপি বা ওপিআরপি হবে, সেই জিনিসটা কিন্তু এই চার্টের মাধ্যমে করা হয়ে থাকে। তো মোটামুটি আজকের স্ট্যান্ডার্ড বা এই বিষয়ের যে আলোচনা আমরা অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি। এখন আপনারা ওভারঅল আলোচনায় আমি আপনাদের কাছে একটু ফিডব্যাক জানতে চাই, খুব অল্প সময় 5 মিনিটে কেউ যদি একটু বলতেন কিছু। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। কেউ একজন কিছু বলবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আমাদের একটা মোটামুটি একটা মানে হালাল সম্বন্ধে একটা বেসিক ধারণা একটা হ্যাঁ, মানে আজকের আলোচনাটা আসলে বেসিক ধারণাটাই, এটাকে আমরা মূল যে ট্রেনিং সেখানে আরো একটু এলাবোরেশন করব, আরো কিছু জিনিসকে একটু ডিটেলস আকারে। আমরা আজকে মোটামুটি সামারি যে আলোচনা সেটি আমরা আজকের আলোচনায় করেছি, যাতে একটি বেসিক আর কি তৈরি হয়। আর কিছু কেউ একজন কিছু বলবেন? হ্যালো ভাই আপনার সাউন্ডটা কম আসছে একটু। হ্যাঁ, আপনার সাউন্ড কে যেন বলছেন, আমি ঠিক শুনতে পাচ্ছি না। যে আজকের ক্লাসের ভিডিও রেকর্ডটা বা সফট কপিটা কি শেয়ার করবেন আমাদের সাথে? জি, এটা শেয়ার করা হবে। হ্যাঁ, এটি শেয়ার করে দেওয়া হবে। আচ্ছা, আমার আরেকটা জিনিস একটু জানার ইচ্ছা, ধরেন যে কেউ যদি বাংলাদেশে এই হালাল বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করতে চায় বা একটু নিজেরাই সার্টিফাইড হতে চায়, তাহলে বাংলাদেশে কোনো সুযোগ আছে নাকি? হ্যাঁ রয়েছে, আচ্ছা, আছে। যেমন বাংলাদেশে বাংলাদেশে কোথা থেকে হওয়া যায়? বাংলাদেশে আসলে এইটার উপরে খুব ভালো ট্রেনিং ইনস্টিটিউট ওরকম খুব একটা নেই। বিএসটিআই এ এবং ইসলামিক ফাউন্ডেশনে একজন লোক আছে, উনি মোটামুটি করায় থাকেন, অত ভালো বলবো না। বিএসটিআই এ একটা টিম আছে, একজন না একটা টিম আছে, তাদের হালাল একটা কমিটি। তবে বিএসটিআই আপনাকে সবসময় ট্রেনিং অ্যালাউ করবে না, ওদের একটা
শিডিউল থাকে, স্কেজুয়াল, ওই স্কেজুয়ালে ওরা নির্দিষ্ট সংখ্যক লোককে অ্যালাউ করে। সেই জায়গায় আপনি যদি অংশগ্রহণ করতে পারেন তাহলে আপনি জানতে পারবেন। আর পড়ার যেটি বিষয় আপনি বলছেন সেটি জি। হচ্ছে স্ট্যান্ডার্ডটাকে ভালো মতো যদি আপনি পড়তে পারেন, আমরা যে ওআইসি ইসমিক 1 যেটি বললাম, এই স্ট্যান্ডার্ড আপনি যদি পড়েন তাহলে ফুডের হালাল সম্বন্ধে, ফুড রিলেটেড হালাল সম্বন্ধে আপনার ধারণা হয়ে যাবে। আপনি যদি ওআইসি ইসমিক 4 পড়েন তাহলে আপনার কসমেটিক্স এর হালাল সম্বন্ধে ধারণা হয়ে যাবে। আপনি যদি বিএসসিআই এর বিডিএস 2020, 21, 22 তিনটা বিডিএস রয়েছে, এই বিডিএস গুলো পড়েন, সেখানে মোটামুটি বেশ ভালো আকারে বর্ণনা দেওয়া হয়েছে। আপনার আপনি কোরআন হাদিসের তো খুঁজে খুঁজে এই জিনিসগুলো সব পড়তে পারবেন না। তো এই স্ট্যান্ডার্ড গুলো যদি আপনি পড়েন, এখানে মোটামুটি একেবারে মোরালেস মোটামুটি একটা ভালো ধারণা দেওয়া হয়েছে, আপনি এখান থেকে জানতে পারবেন। আচ্ছা। আর ট্রেনিং এ আমি বিএসটিআই থেকে সার্টিফাইড ট্রেনার, আরো আমাদের সাথে বেশ কয়েকজন ছিল। আসলে আরো একটি বিষয় হচ্ছে, বাংলাদেশে মানে লিড ট্রেনার এখনো বিএসটিআই এরও কেউ নেই, কারণ বাংলাদেশে এই ধরনের ট্রেনিং এর আগে কন্ডাক্ট করা হয়নি। এটা আমি লিখেছিলাম ওআইসিতে, ওআইসির যে ইসমিক স্ট্যান্ডার্ড তাদের কাছে। তো তারা বাংলাদেশে বলেছিল যে যদি আমরা একটা বড় সংখ্যক লোক তৈরি করতে পারি তাহলে তারা আসবে, তাদের একটা বড় অঙ্কের চার্জ দিতে হয় ট্রেনিং করানোর জন্য, অথবা তুরস্কের ইস্তাম্বুলে এটা সদর দপ্তর, কেউ যদি ব্যক্তিগতভাবে লেখে তাদের যে ট্রেনিং শিডিউল আছে সেখানে গিয়ে ট্রেনিং করা যায়। অবশ্য মালয়েশিয়াতেও বেশ কিছু ট্রেনিং প্রোভাইড করা হয়। বাংলাদেশে আমরা শুরু করেছি মনে হয়, আমি জানি না অন্য কোনো সংস্থা আছে কিনা, যেহেতু বিএসটিআই রাই এখনো 3 দিন বা 5 দিনের ট্রেনিং এর জন্য তারাই এখনো তাদের ট্রেনিং শিডিউল করেনি। একদিনের ট্রেনিং অর্থাৎ অ্যাওয়ারনেস ট্রেনিংটা আমরা শুরু করেছি এবং বিএসটিআই প্রথম শুরু করেছে। তো এটাতে অংশ নিলেও আপনার একটা মানে আপনি কি কোত্থেকে জানবেন, কিভাবে জানবেন, বা স্ট্যান্ডার্ড গুলো কি বলছে, কোন কোন দেশের কি স্ট্যান্ডার্ড, সেই জিনিসগুলো পড়ার অ্যাটলিস্ট এই যে সুযোগগুলো আপনি আর কি পাবেন। আর কিছু ভাই? না, এখন আসলে আপনি যে ধারণাটা দিলেন আজকে একটা কনসেপ্ট হিসাবে, এটা জি। যদি কোনো ক্ষুদ্র ব্যবসায়ী কেউ যদি ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে এখানে তো অনেক ধরনের ইনভেস্টমেন্টের যোগ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে ছোট ব্যবসায়ীরা আসলে এই সার্টিফিকেট নিয়ে তার ব্যবসার ক্যালকুলেশন করতে হবে যে সে কতটুকু তার ব্যবসা পরিধি, সার্টিফিকেট নিতে একটা খরচ তো রয়েছে। এবং যেগুলোর হালাল সার্টিফিকেট নেই, আমি আপনাদেরকে আরো একটু বলি, তাদের কিন্তু ওই পণ্যগুলোর বিএসটিআই বলেন বা ইসলাম ফাউন্ডেশন বলেন, তারা আবার টেস্ট করতে দেয়। প্রত্যেকটা টেস্টের জন্য 5-6 হাজার টাকা লাগে। তো যদি 10টা পণ্যের টেস্ট দেয় তাহলে আপনার কিন্তু ওই খরচ টরচ দিয়ে প্রায় 1 লাখ টাকার মতো খরচ হবে, বা আরো বেশ কিছু খরচ টরচ রয়েছে এই পারপাসে। একেবারে ক্ষুদ্র যারা, তারা এই সার্টিফিকেট নিয়ে হয়তো খুব বেশি পোষাতে পারবে না। যাদের একটু বড় পরিসরের ব্যবসা আছে তাদের জন্য ভালো হবে। আর কিছু? যাকে কনসেপ্টটা নিয়ে আসলে আর আরো কেউ? প্রচার প্রচারণার দরকার আছে, কারণ আমরা মুসলিম দেশ, এটার ভিতরে যে এত গভীর, এটা আরো জনসচেতনতা, পড়াশোনা করার প্রয়োজন। জি জি জি, আপনি আপনার সাথে আমি একেবারেই একমত। আমরাও আসলে চেষ্টা করছি এই অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং এটি সবচেয়ে আরো একটি বিশাল ব্যাপার হচ্ছে যে প্রায় বললাম আমি যে $3.3 ট্রিলিয়ন হালাল পণ্যের বাজার সারা বিশ্বব্যাপী রয়েছে, এবং এটি দিন দিন ইনক্রিজ হচ্ছে ইভেন নন মুসলিম কান্ট্রিগুলোতেও। ফলে এটি আসলে আমাদের দেশের মতো দেশের জানা খুবই জরুরি। ব্যবসায়ী, নন ব্যবসায়ী, সাধারণ মানুষ, ইসলামিক শরিয়ার মানুষ, সকলের আমি মনে করি জানা উচিত। হ্যালো, আমার একটা কোশ্চেন ছিল। জি জি, বলুন। আচ্ছা, আমি তো জব করি গার্মেন্টস ট্রেডে। তো এখানে গার্মেন্টস গুলাতে যে ফুড এবং সেফটির যে ব্যাপারটা আছে, এখানে কি হালাল সার্টিফিকেটের কোনো প্রয়োজনীয়তা আছে একটা গার্মেন্টস ফ্যাক্টরির? এখানে আসলে আপনার গার্মেন্টস ওয়ালারা ওই ফুড এবং ট্রেডের জন্য হালাল সার্টিফিকেট নিবে না। কেন নিবে না? কারণ এটার একটা খরচ আছে। তো
তো যদি এটা তার ব্যবসায়ের কাজে লাগতো তাহলে হয়তো সে নিত। এমনি কেউ যদি ইন্টারেস্ট ফিল করে নিতে চায় তাহলে নিতে পারবে, বিএসসিআই এসে আবেদন করলেই সে সার্টিফিকেশনের জন্য যা যা রিকোয়ারমেন্ট সেই জিনিসগুলো ফিল আপ করলে সে নিতে পারবে। কিন্তু তার তো আসলে এই জায়গায় ব্যবসা নেই, যে কারণে ওই গার্মেন্টস মালিক এই জায়গায় একটা অর্থ সে খরচ করতে মনে হয় চাবে না। যদি চাইলে নিতে পারবে। আর কেউ ভাই, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, এটা আমরা এত জটিলে যাব না, শুধু একটু জানতে চাই যে বাজারে যে ছেলেপেলেরা, ইয়াং ছেলেপেলেরা যে আপনার এনার্জি ড্রিঙ্কস খায়, এটা আপনাদের মতে কি হালাল, নাকি কোনো ছলচাতুরি আছে, নাকি আসলে ঘটনাটা কি একটু যদি সংক্ষেপে বলতেন। এটি আসলে যদি হালাল সার্টিফিকেট না থাকে তাহলে আমি বাইরে থেকে এনশিওর করতে পারাটা একটু কঠিন। কারণ হচ্ছে যদি, তবে সাধারণ বেশিরভাগ ক্ষেত্রে হালাল, এতটুকু আমি 90% বলবো হালাল, কারণ এখানে আসলে অ্যালকোহল তেমন ব্যবহার করা হয় না। এখানে যেটা ব্যবহার করা হয় সেটা হলো পাওয়ার ড্রিঙ্কস গুলোতে সাধারণত, বা এনার্জি ড্রিঙ্কস গুলোতে সেখানে ব্যবহার করা হয় ক্যাফেইন বা কিছু অ্যালকালয়েড, যেটি আসলে নন হালাল না। কিন্তু যদি অ্যালকোহল ব্যবহার করা হয় যেমন বিয়ার, তাহলে সেটি হালাল না। কিন্তু এনার্জি ড্রিঙ্কস গুলোতে সাধারণত অ্যালকোহল ব্যবহার করা হয় না। এখন কেউ যদি করে থাকে, আরো বেশি মানে একটু মানুষ নেশাগ্রস্ত হয় এই কারণে চুপি সারে গোপনে, সেটি আসলে তার হালাল সার্টিফিকেট না থাকলে এনশিওর হওয়া যাবে না। তবে সাধারণ যে সেন্স, আমি কয়েকটা ফুড ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি, তো আমি যেমন স্পিডের খবর জানি, আমি পাওয়ারের খবর জানি, এরা ক্যাফেইন ইউজ করে, অ্যালকোহল ইউজ করে না, ফলে এটি নন হালাল হবে না। আর কেউ? আচ্ছা, এবার একটু 1 মিনিটে আমি একটু জানতে চাইবো যে আমরা আজকে যে প্রায় 2 ঘন্টার হয়ে গেল, আমাদের আলোচনার কথা ছিল 1 ঘন্টা, কিন্তু আমরা প্রায় 2 ঘন্টা চলে গেছি। আমাদের আজকের আলোচনায় আমার জায়গা থেকে কোথায় ল্যাকিং ছিল যদি একটু বলতেন, তাহলে আমি পরবর্তী সময়ে আপনাদের সাথে হোক বা যাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আমি সেই জায়গায় আরো একটু সমৃদ্ধ হতাম। বলবেন কি কেউ? আমার ড্রব্যাক কি কোথায় ছিল, বা আমাদের এন্ড থেকে কোথায় ড্রব্যাক ছিল? আচ্ছা, আমি একটু বলতে পারি তো নাকি? জি জি জি, অবশ্যই। আচ্ছা, আমি তো আসলে একজন ব্যাংকার, আমি ইসলামী ব্যাংকিং প্র্যাকটিস করছি আর কি, জানার জন্য। জি তো জি আপনি একসময় বলছিলেন যে হালাল হারামের ভিতরে ফাইন্যান্সের ব্যাপার স্যাপার, তো এটা জি জি আসলে কোনো কিছু না, আমি আপনার সাথে একটু অ্যাড করি আর কি, সবার উদ্দেশ্যে, যে ইসলামী ব্যাংকিং এর একটা স্ট্যান্ডার্ড আছে, এটা বাহরাইন থেকে পাবলিশ করা, আপনারা সবাই শুনছে আউফি বলে। জি জি। ওখানে স্পষ্ট বলে দেওয়া আছে কোনো ধরনের হারাম প্রোডাকশন, ব্যবসা বাণিজ্যের মধ্যে ফাইন্যান্স করাই নিষেধ। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটি বললাম। আমরা আসলে ডিটেলস তো আহ, আপনার সাথে আমি একমত, কিন্তু আমরা আজকে যে স্ট্যান্ডার্ডটা নিয়ে কথা বলেছি এটা আসলে ফুডের স্ট্যান্ডার্ড। আমরা বুঝতে যদি ব্যাংকিং বা ইকোনমিক যে স্ট্যান্ডার্ডটি রয়েছে সেটি নিয়ে কথা বলতাম, তাহলে সেখানে ডিটেলস আসতো হয়তো। হ্যাঁ বলুন ভাই। না, তো অনেক ধন্যবাদ আপনাকে, আমরা অনেক কিছু শিখছি আজকে, শর্ট টাইমের মধ্যে আগ্রহ জন্মাইছে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাই। আর কেউ বলবেন যে আমার কোথায় আরেকটু ইমপ্রুভ করার সুযোগ ছিল? রাকিব ভাই কিছু বলবেন? রাকিব ভাই? হ্যালো, আমরা তাহলে মনে হয় আজকের মতো শেষ করতে পারি। জি ভাই, আজকে আপনাদের অনেকক্ষণ হয়ে গেছে আসলে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আসলে সেশনটি 1 ঘন্টা ছিল, আমরা একটু বেশি সময় আলোচনা করেছি। আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেশনে অংশগ্রহণ করবার জন্য। আমি আশা করছি যদি আপনাদের এই সেশনটি ভালো লেগে থাকে, আমরা আমাদের যে ট্রেনিং সেশনগুলো এরপরে আমরা কন্টিনিউ করব, হয়তো সামনের শুক্রবার থেকে সম্ভবত, না আদনান? জি ভাই, শুক্রবার থেকে শুরু হবে। হ্যাঁ, শুরু হবে। সেখানে আপনারা বা আপনাদের পরিচিত যারা এই বিষয়গুলোতে ইন্টারেস্ট ফিল করে তাদেরকে আপনারা একটু অবহিত করবেন। তাহলে হবে কি, আমাদের এই বার্তাটি সকলের মধ্যে যেমন ছড়িয়ে পড়বে,
আমাদের এই প্ল্যাটফর্মটিও আস্তে আস্তে হয়তো মানুষের কাছে একটু পরিচিতি পাবে এবং এই বিষয়টি মানুষের জানা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সকলকে।